আচ্ছা, তাহলে আসেন আমরা ক্রস গুণন করছিলাম। ক্রস গুণনে আমাদের আর একটা টপিক বাকি আছে জাস্ট, সেটা হচ্ছে আমাদের সামান্তরিকের ক্ষেত্রফল। ওইটা একটু আমরা শিখে আমরা সামনের দিকে চলে আসবো। সামান্তরিকের ক্ষেত্রফল, ক্ষেত্রফল। আসেন সবাই একটু খেয়াল করব মনোযোগ দিয়ে। সামান্তরিকের ক্ষেত্রফল। আচ্ছা, সামান্তরিকের ক্ষেত্রফল জিনিসটা কি একটু খেয়াল করবো। আমরা যদি একটা সামান্তরিক আঁকি, আমরা যদি একটা সামান্তরিক আঁকি, ওকে, আমাদের কাছে যদি একটা সামান্তরিক থাকে, যেই সামান্তরিকের বাহুগুলো যদি আমরা একটু করে সিকোয়েন্স ওয়াইজ নির্দেশ করি, একটা হচ্ছে এ বি সি ডি, এই বাহুগুলা, এই বাহুগুলো যদি একটু করে নির্দেশ করি, তাহলে প্রথমে একটু খেয়াল করবেন সবাই, সেটা হচ্ছে এই এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রফলটা যদি আমরা বের করতে চাই, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফলের বেসিক সূত্রটা কি সবাই একটু জানবেন। সামান্তরিকের ক্ষেত্রফলের বেসিক সূত্রটা কি? সামান্তরিকের ক্ষেত্রফলের বেসিক সূত্রটা হচ্ছে যে আমাদের ভূমি, ভূমি ইনটু উচ্চতা। উচ্চতা মানে বুঝে হচ্ছে এই যে হাইটটা, সামান্তরিকের ভূমি ইনটু কি উচ্চতা। তাহলে আমরা একটু লিখি, বেসিক সূত্রটা হচ্ছে সামান্তরিকের ভূমি ইনটু কি উচ্চতা। এখন আমরা একটু কাজ করব, সেটা কি আমরা ভেক্টরকে নিয়ে আসবো, কারণ আমরা ভেক্টর পড়তেছি, রাইট? সো আমাদের এ বি বাহু বরাবর, এ বি বাহু বরাবর একটা ভেক্টর ধরলাম আমরা, এ ভেক্টর। আর এডি বাহু বরাবর আমরা একটা ভেক্টর ধরলাম, যেটার নাম হচ্ছে বি ভেক্টর। আমরা সিম্পল কথায় বলতে পারি এই এ বি বাহু মানে এ ভেক্টর, এডি বাহু মানে বি ভেক্টর। এবং আরেকটা কথাও কিন্তু আমরা বলতে পারি, সেটা হচ্ছে এ ভেক্টর এবং বি ভেক্টর, দুইটা ভেক্টর আছে, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণকে অলওয়েজ আমরা কি দ্বারা প্রকাশ করি? দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণকে অলওয়েজ আমরা আলফা দ্বারা প্রকাশ করি। দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণকে অলওয়েজ আমরা আলফা দ্বারা প্রকাশ করি। এবার আসো, তাহলে এই জায়গার মধ্যে ভূমি ইনটু উচ্চতা, ভূমি মানে কে আছে? ভূমি মানে কিন্তু আমরা সুন্দরভাবে দেখতে পাচ্ছি এই জায়গায় ভূমি হিসেবে কে আছে? ভূমি হিসেবে কিন্তু আমাদের এ বি আছে। ভূমি হিসেবে কে আছে? ভূমি হিসেবে কিন্তু আমাদের এ বি আছে। তাহলে আমরা সুন্দর মতো লিখতে পারি এ বি ইনটু আমাদের উচ্চতাটা। উচ্চতাটা কত একটু আসি, এই যে এটা হচ্ছে আমাদের উচ্চতা, এই যে খাড়া বরাবর উচ্চতাটা। এই উচ্চতাটাকে আমরা একটু কষ্ট করে এইচ দ্বারা প্রকাশ করলাম। কি দ্বারা প্রকাশ করলাম? উচ্চতা, হাইট, এইচ। তাহলে এ বি ইনটু কি আসবে? এইচ। এবার আমরা এইচ এর মানটা একটু বের করার ট্রাই করব। কিভাবে বের করব? আমরা এই জায়গায়, এই জায়গায় আমরা একটা বিন্দু দিলাম, ই বিন্দু। তাহলে আমাদের এই জায়গায় কিন্তু একটা সমকোণী ত্রিভুজ গঠিত হয়েছে। কি ত্রিভুজ? এডিই। কোন ত্রিভুজ গঠিত হয়েছে? ত্রিভুজ এডিই, যেটা একটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। তাহলে ত্রিভুজ এডিই এর মধ্যে আমরা কি লিখতে পারি? ত্রিভুজ এডিই, ত্রিভুজ এডিই। এই এডি ত্রিভুজের মধ্যে আমি বের করতে চাচ্ছি এইচ এর মানটা, আমি বের করতে চাচ্ছি এইচ এর মানটা। আর আমার কাছে কিন্তু এই এডি বাহুর মানটা আছে, আমার কাছে কিন্তু এই এডি বাহুর মান আছে। এই এডি বাহুটাকে, এডি বাহুটা হচ্ছে বি ভেক্টর, এডি বাহুটাকে বি ভেক্টর। তাহলে আমাদের এই সমকোণী ত্রিভুজের মধ্যে এইচ এর মান বের করতে চাচ্ছি, আর এই এডি বা বি এর মান আমার কাছে আছে, দ্যাট ইজ অতিভুজের মান আমার কাছে আছে। তাহলে আমি লম্ব ডিভাইড বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ মানে সুন্দর মতো কি লিখতে পারি? লম্ব বাই অতিভুজ মানে বি। এগুলোটা কি লিখতে? লম্ব বাই অতিভুজ মানে কি? সাইন আলফা। তাহলে এইচ এর মান কি চলে আসবে আমাদের জন্য? বি সাইন আলফা। তাহলে বি এর মানটা আমরা পেয়ে গেলাম, সুন্দর মতো বসাই দিব। এর আগে এ বি এর মানটা কত দেখুন তো? এ বি এর মানটা, এ বি এর মানটা, এ বি এর মানটা কোন ভেক্টর? এ ভেক্টর। সো এ এর মান ইনটু বি, এইচ এর মান হচ্ছে বি সাইন আলফা। তাহলে আমরা পাচ্ছি এ বি সাইন আলফা। এ বি সাইন আলফা মানে কি সবার মনে আছে আশা করি? এ বি সাইন আলফা মানে এ ক্রস বি এর মান। সো সামান্তরিকের ক্ষেত্রফল আসবে, সামান্তরিকের ক্ষেত্রফল আসবে, সামান্তরিকের ক্ষেত্রফল আসবে এ ক্রস বি এর মান। দ্যাট ইজ দুইটা বাহুর, দুইটা বাহুতে যদি আমার দুইটা ভেক্টর থাকে, ওই দুইটা বাহুর ভেক্টরের ক্রস গুণফলের মান, ওই দুইটা বাহুর ভেক্টরের ক্রস গুণফলের মান, রাইট? বাহুর ক্রস গুণফলের মান হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল। এখন এটা শুধু সামান্তরিক না, আসলে আমরা যে কোনো চতুর্ভুজের ক্ষেত্রফল এভাবে বের করতে পারি। সো এটাকে আমরা আসলে এভাবেও লিখি যে চতুর্ভুজের ক্ষেত্রফল, চতুর্ভুজের ক্ষেত্রফল, চতুর্ভুজের ক্ষেত্রফল সেটা কি? চতুর্ভুজের ক্ষেত্রফল হচ্ছে এ ক্রস বি এর মান, এ ক্রস বি এর মান। শুধুমাত্র চতুর্ভুজ গুলোর মধ্যে শুধু একটা চতুর্ভুজের ক্ষেত্রফল এই সিস্টেমে বের করা যায় না, সেটা কি? এটা হচ্ছে ট্রাপিজিয়াম বাদে, ট্রাপিজিয়াম বাদে, অর্থাৎ ট্রাপিজিয়ামটা বের করা যায় না। ট্রাপিজিয়াম বাদে বাকি সকল চতুর্ভুজের ক্ষেত্রফল এভাবে বের করা যায়। যেমন কি কি? যেমন হচ্ছে আয়ত, আয়ত, সামান্তরিক, আয়ত, সামান্তরিক, সামান্তরিক, তারপর হচ্ছে আমাদের বর্গ, রম্বস, এই সবগুলোর ক্ষেত্রফল কিন্তু আমাদের এই টেকনিকে বের করা যায়। অর্থাৎ দুইটা বাহুর
ক্রস গুণফলের মানই হচ্ছে ওই চতুর্ভুজের ক্ষেত্রফল। অর্থাৎ এই সকল চতুর্ভুজের ক্ষেত্রফল আমরা এ ক্রস বি এর মান এই সূত্রের মাধ্যমে বের করতে পারি। কিসের মাধ্যমে? এ ক্রস বি এর মান এই সূত্রের মাধ্যমে বের করতে পারি। এখন একটু খেয়াল করবো সবাই, আমরা সামান্তরিকটাকে যদি একটু এদিকে নিয়ে আসি, একটু খেয়াল করবেন সবাই। সামান্তরিক আচ্ছা, সামান্তরিকটাকে যদি একটু এই পাশে নিয়ে আসি, তাহলে সামান্তরিকের ক্ষেত্রে একটু খেয়াল করবো সবাই। আচ্ছা, এই সামান্তরিকটাকে যদি আমরা মাঝখানে একটা কর্ণ আঁকি, এই যে একটা কর্ণ আঁকলাম, সামান্তরিকের মাঝখানে যদি আমরা একটা কর্ণ আঁকি, এখানে আসলে কয়টা ত্রিভুজ গঠিত হয়ে গেছে? দুইটা ত্রিভুজ, রাইট? এই একটা ত্রিভুজ, এই যে আরেকটা ত্রিভুজ। তাহলে সামান্তরিকের মাঝখানে যদি আমরা একটা কর্ণ আঁকি, সামান্তরিকের মাঝখানে যদি আমরা একটা কর্ণ আঁকি, সামান্তরিকের মাঝখানে যদি আমরা একটা কর্ণ আঁকি, তাহলে এই যে সামান্তরিকের মাঝখানে যে কর্ণ আঁকার কারণে কয়টা ত্রিভুজ হয়ে গেছে? দুইটা ত্রিভুজ। এবং দেখেন তো, এই দুটো ত্রিভুজ আসলে পরস্পর সমান, কারণ এই বাহু সমান, এই বাহু সমান, আর এটা তো সাধারণ বাহু। তাহলে আলটিমেটলি এই ত্রিভুজের ক্ষেত্রফল যা আসবে, এই ত্রিভুজের ক্ষেত্রফল হুবহু কি আসবে? সেম আসবে। দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল হুবহু সেম আসবে। তাহলে আমরা সুন্দর মতো বলতে পারি না, সামান্তরিকের মোট ক্ষেত্রফল মানে কয়টা ত্রিভুজের ক্ষেত্রফল? এই একটা, এই একটা। সামান্তরিক ক্ষেত্রফল মানে কয়টা ত্রিভুজের ক্ষেত্রফল? দুটি ত্রিভুজের ক্ষেত্রফল। সো দুটি ত্রিভুজের ক্ষেত্রফল, দুটি ত্রিভুজের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমানই হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল। সমানই হচ্ছে কি? সামান্তরিকের ক্ষেত্রফল। এখন সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র আমরা কি লিখছিলাম? সামান্তরিক ক্ষেত্রফলের সূত্র কি লিখছি? এ ভেক্টর এবং বি ভেক্টর, দুইটা ভেক্টর থাকলে সামান্তরিক ক্ষেত্রফলের সূত্র কি? এ এবং বি এর ক্রস গুণফলের মান। কি? এ এবং বি এর ক্রস গুণফলের মান, এ ক্রস বি এর মান, এ এবং বি এর ক্রস গুণফলের মান। তাহলে দুটি ত্রিভুজের ক্ষেত্রফল এটা হইলে একটি ত্রিভুজের ক্ষেত্রফল কত আসবে? একটি ত্রিভুজের ক্ষেত্রফল আসবে এ ক্রস বি এর মানের অর্ধেক, ঠিক না? হাফ দিয়ে ভাগ। এ ক্রস বি এর মানে কি? অর্ধেক। দুইটা ক্ষেত্রফল যদি এ ক্রস বি এর মান হয়, তাহলে একটার ক্ষেত্রফল কি হবে? হাফ এ ক্রস বি এর মান। সুতরাং একটা ত্রিভুজের ক্ষেত্রফল পাচ্ছি আমরা এ ক্রস বি এর মানের অর্ধেক। কত? এ ক্রস বি এর মানের অর্ধেক। যদি আমরা এ ক্রস বি এর মানের অর্ধেক পাই, সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি আসবে? ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আসবে কি? ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আসবে এ ক্রস বি এর মানের অর্ধেক। এ ক্রস বি এর মানের অর্ধেক, হাফ অফ এ ক্রস বি এর মান। এটাকে আমরা বলি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। তো সামান্তরিক ক্ষেত্রফলের সূত্র কি? এ ক্রস বি এর মান। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ অফ এ ক্রস বি এর মান। সামান্তরিক ক্ষেত্রফলের সূত্র কি? এ ক্রস বি এর মান। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ অফ এ ক্রস বি এর মান। সামান্তরিকের ক্ষেত্রফল এ ক্রস বি এর মান, ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু এ ক্রস বি এর মান। এই দুটো খুব ভালো করে আমাদেরকে মাথায় রাখতে হবে, একদম খুব ভালো করে মাথায় রাখতে হবে আমাদেরকে। তাহলে আসি, আশা করি বুঝতে পারছেন সবাই সামান্তরিক ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল। আর একটা জিনিস আপনাদেরকে একটু মুখস্থ করতে হবে, একটু কষ্ট করে। যদি সামান্তরিকের কর্ণ দেওয়া থাকে, যদি সামান্তরিকের কর্ণ থাকে, যদি সামান্তরিকের কর্ণ থাকে, কিরকম ব্যাপারটা আসেন একটু দেখি আমরা। মনে করেন এই যে আমাদের একটা সামান্তরিক আছে, এবার আমাদেরকে সামান্তরিকের দুইটা বাহু না দিয়ে, দুইটা বাহু, এই যে একটা এ ভেক্টর একটা বি ভেক্টর, বাহু বরাবর দিচ্ছে না আমাদেরকে? বাহু বরাবর দিচ্ছে না? বাহু না দিয়ে এবার আমাদেরকে কি দিয়ে দিছে? এবার আমাদেরকে মনে করেন কর্ণ দিয়ে দিছে। ওকে, এবার মনে করেন আমাদেরকে কর্ণ দিয়ে দিছে। এই যে একটা কর্ণ, এই যে একটা কর্ণ, এবার আমাদেরকে দুইটা কর্ণ দিয়ে দিছে। তাহলে আসুন মনে করেন একটা কর্ণের নাম দিছে এবার এ ভেক্টর, আরেকটা কর্ণের নাম দিছে এবার আমাদেরকে বি ভেক্টর। তাহলে এবার আর সামান্তরিকের বাহু দিয়ে দেওয়া নাই আমাকে, দুইটা কি দিয়ে দেওয়া আছে? কর্ণ দিয়ে দেওয়া আছে। কি দিয়ে দেওয়া আছে? দুইটা কর্ণ দিয়ে দেওয়া আছে। তাহলে সামান্তরিকের যখন কর্ণ দেওয়া থাকবে, তখন ওর ক্ষেত্রফলের সূত্র হয়, সামান্তরিকের ক্ষেত্রফলের তখন সূত্র হয়, সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র হয় যখন কর্ণ দেওয়া থাকে, দুইটা কর্ণ ভেক্টর আকারে দেওয়া থাকে, তখন সামান্তরিক ক্ষেত্রফলের সূত্র হয় হাফ ইন্টু এ ক্রস বি এর মান। হাফ ইন্টু এ ক্রস বি এর মান। তাহলে এই সূত্র আমরা ইউজ করবো কখন সামান্তরিক ক্ষেত্রফলের জন্য? যখন এ এবং বি দুইজন কর্ণ নির্দেশ করবে। কি নির্দেশ করবে? কর্ণ নির্দেশ করবে।
তাহলে ব্যাপার কি আসতেছে একটু খেয়াল করব সবাই। সামান্তরিকের ক্ষেত্রফল দুইটা হইতে পারে। বাহু দেওয়া থাকলে a ক্রস b এর মান, বাহু দেওয়া থাকলে a ক্রস b এর মান, কর্ণ দেওয়া থাকলে হাফ ইন্টু a ক্রস b এর মান। বাহু দেওয়া থাকলে a ক্রস b এর মান, কর্ণ দেওয়া থাকলে হাফ অফ a ক্রস b এর মান। আর ত্রিভুজের ক্ষেত্রফল তো একটাই, হাফ অফ a ক্রস b এর মান। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। কেউ না বুঝতে পারলে আমাকে একটু বলবো। আবার একটু, সামান্তরিক ক্ষেত্রফল দুইটা হইতে পারে, বাহু থাকলে a ক্রস b এর মান, কর্ণ থাকলে হাফ অফ a ক্রস b এর মান। শেষ। পরের, কার কার সমস্যা আছে একটু তাড়াতাড়ি বলবো। কারো কোনো সমস্যা থাকলে একটু তাড়াতাড়ি বলবো। 2i minus 3j plus 5k এবং 3i plus 2j minus k ভেক্টর দ্বয় আয়তক্ষেত্রের সন্নিহিত বাহু হলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত? আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত? ওই যে ঘুরে ফিরে এক কথা, আয়তক্ষেত্র যে কথা, সামান্তরিক এক কথা, বর্গ একই কথা, রম্বস একই কথা। অর্থাৎ সূত্র ঘুরে ফিরে কি আসবে? একই আসবে। এখন আমাকে দেখতে হবে কি দেওয়া আছে আমাকে, বাহু নাকি কর্ণ। আমাকে কি দিয়ে দেওয়া আছে? আমাকে দিয়ে দেওয়া আছে বাহু। আমাদেরকে কি দিয়ে দেওয়া আছে? আমাদেরকে দিয়ে দেওয়া আছে বাহু। তাহলে এটাকে ধরলাম এ ভেক্টর, এটাকে ধরলাম বি ভেক্টর। তাহলে আমরা সুন্দর মতো লিখতে পারি যে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল হবে ক্ষেত্রটির ক্ষেত্রফল হবে, বাহু দেওয়া থাকলে সূত্র কি ছিল? বাহু দেওয়া থাকলে সূত্র হচ্ছে a ক্রস b এর মান। বাহু দেওয়া থাকলে সূত্র হচ্ছে কি? a ক্রস b এর মান। বাহু দেওয়া থাকলে সূত্রটা কি? a ক্রস b এর মান। কর্ণ দেওয়া থাকলে হাফ অফ a ক্রস b এর মান, কর্ণ থাকলে হাফ অফ a ক্রস b এর মান, বাহু থাকলে a ক্রস b এর মান। এবার আসুন, তাহলে আগে a ক্রস b বের করতে হবে। আগে কি বের করতে হবে? a ক্রস b বের করতে হবে। এখন a ক্রস b বের করার জন্য কিন্তু আমরা একটা শর্টকাট দিয়েছিলাম, মনে আছে কিনা? যে আমাদের যখন প্রথমে কি লিখতে হবে, প্রথমে আমরা আই ক্যাপ লিখবো। আই ক্যাপ যখন লিখবো তখন আই ক্যাপ ঢেকে দিব, এই আই ক্যাপ ঢেকে দিব, আই ক্যাপ ঢেকে দিব। তারপর যে এর সাথে এ গুণ, এর সাথে এ গুণ, ঠিক না? ক্রস টাইপের। তাহলে -3 -1 +3 আসবে, 2 এর সাথে 5 10 আসবে। তাহলে 3 সূত্রের মাইনাস আর 10, 3 -10 মাইনাস জে ক্যাপ দিব। মাইনাস জে ক্যাপ দিলে এই জে ক্যাপ ঢেকে দিব, এই জে ক্যাপ ঢেকে দিব। এর সাথে এর ক্রস, এর সাথে এর, ওহো, আবার জে কে ঢেকে দিব, এর সাথে এর ক্রস, প্রথম জনের সাথে লাস্ট, এই প্রথম জনের সাথে লাস্ট। তাহলে আসে এই জায়গায় 2 এর সাথে -1 গুণ -2, 3 এর সাথে 5 গুণ -15, তাহলে -2 -15 প্লাস কে ক্যাপ। কে ক্যাপ যখন নিব, কে ক্যাপ ঢেকে দিব, কে ক্যাপ ঢেকে দিব, কে ক্যাপ ঢেকে দিব। তাহলে 2 এর সাথে এই 2 গুণ 4, -3 এর সাথে এই 3 গুণ -9, তাহলে 4 -9, 4 -9 +9। তাহলে এটা আসতেছে কত? -7 আই ক্যাপ প্লাস 17 জে ক্যাপ প্লাস 13 কে ক্যাপ। আমার দরকার a ক্রস b এর মান। তাহলে কি √7 এর হোল স্কয়ার প্লাস 17 এর হোল স্কয়ার প্লাস 13 এর হোল স্কয়ার। তাহলে করলে আমাদের একটা মান আসবে এই জায়গার মধ্যে। পাশে একক লিখে দিব, বর্গ একক, বর্গ একক। কেন? কারণ ক্ষেত্রফল বের করলে স্কয়ার হয়ে যায় না, মিটার স্কয়ার, সেন্টিমিটার স্কয়ার, অর্থাৎ বর্গ একক। কার কার সমস্যা আছে একটু আমাকে জানান। কার কার সমস্যা আছে একটু আমাকে জানাবো। ওকে, কারো সমস্যা থাকলে একটু আমাকে বলবেন। তাহলে সন্নিহিত বাহু বা দুইটা বাহু দেওয়া আছে, বাহু দেওয়া থাকলে সামান্তরিক বা আয়তক্ষেত্র বা রম্বস বা বর্গ, এদের ক্ষেত্রফল হচ্ছে a ক্রস b এর মান। তাহলে আমরা প্রথমে কি করছি? আমরা প্রথমে a ক্রস b বের করছি, তারপর কাজ করছি। আশা করি কারো কোনো প্রবলেম নাই। চলে আসেন এর পরের টপিকে। তিনটি ভেক্টর ভেক্টর সমতলীয় হওয়ার শর্ত। তিনটি ভেক্টর সমতলীয় হওয়ার শর্ত। তিনটি ভেক্টর কি হওয়ার শর্ত? সমতলীয় হওয়ার শর্ত। আচ্ছা,
তিনটা ভেক্টর কি হবে? সমতলীয় হবে। সমতল মানে আমরা কি বুঝি? সিম্পল কথা, সমতল মানে হচ্ছে ওরা একই তলের মধ্যে থাকবে। একই তল মানে কিরকম? মনে করেন এটা হচ্ছে আমাদের এই যে এটা একটা তল, তাহলে আমাদের এ ভেক্টর যদি এখানে থাকে, বি ভেক্টরে এই তলে থাকবে, সি ভেক্টরে এই তলের উপরই থাকবে, ঠিক না? এই তলের উপরই থাকবে। তাহলে সমতলীয় হওয়ার শর্ত কি? সমতলীয় হওয়ার শর্ত হচ্ছে, সমতলীয় হওয়ার শর্ত হচ্ছে আমাদের যদি তিনটা ভেক্টর থাকে, একটা এ ভেক্টর, একটা বি ভেক্টর আর একটা সি ভেক্টর, এই তিনটা ভেক্টর সমতলীয় কিনা সেটা যদি বের করতে পারে, তাহলে সেটা শর্ত হচ্ছে যে কোনো দুইজনের ক্রস গুণন করব, এর সাথে অন্যজনের ডট গুণন করব। যে কোনো দুইজনের ক্রস, মনে করেন এ ক্রস বি করছেন, এর সাথে অন্যজন সি এর ডট গুণন করছেন, বা বি ক্রস সি এর ক্রস গুণন করছেন, এর সাথে এ এর ডট গুণন করছেন, বা সি ক্রস এ করছেন, এর সাথে অন্যজনের ডট গুণন করছেন, অর্থাৎ এ এর ডট গুণন করছে, সরি এ না বি। অর্থাৎ যে কোনো দুইজনের ক্রস গুণন অন্যজনের সাথে ডট গুণন, যে কোনো দুইজনের ক্রস গুণন অন্যজনের সাথে ডট গুণনের মান হবে জিরো। এটাও জিরো, এটাও জিরো। যদি সমতলীয় হয় তাহলে এই যে কোনো একটা সূত্র আপনি খাটাবেন, তাহলে আপনার মান যদি জিরো আসে, মান যদি জিরো আসে, তাহলে ওরা কি হবে? সমতলীয় হবে। তাহলে একটু লিখি, যে কোনো দুইজনের ক্রস, যে কোনো দুইজনের ক্রস, ক্রসের সাথে, ক্রসের সাথে অপরজনের, ক্রসের সাথে অপরজনের ডট, অপর অপরজনের ডট গুণফল, গুণফল ইকুয়াল টু জিরো আসলে, আসলে ভেক্টর ত্রয় সমতলীয়, ভেক্টর ত্রয় সমতলীয়, ভেক্টর ত্রয় সমতলীয় হবে, ভেক্টর ত্রয় সমতলীয় হবে। তাহলে কিরকম ব্যাপারটা একটু বুঝার চেষ্টা করি, ঠিক আছে? একটু থিওরিটিক্যালি বুঝছেন যে না কেমনে হচ্ছে ব্যাপারটা। মনে করেন আমাদের তিনটা ভেক্টর আছে, একটা ভেক্টর আছে এ ভেক্টর, একটা ভেক্টর আছে বি ভেক্টর, এই যে আরেকজন ভেক্টর আছে বি ভেক্টর, আর ভেক্টর কই, এই যে আরেকটা আনি, এই যে আরেকটা ভেক্টর আছে। আচ্ছা যাই হোক, এমনি বুঝি। আচ্ছা, আমার কাছে তিনটা ভেক্টর আছে, একটা ভেক্টর আছে মনে করেন এ ভেক্টর, একটা ভেক্টর আছে বি ভেক্টর আর একটা ভেক্টর আছে সি ভেক্টর। আমার কাছে কয়টা ভেক্টর আছে? তিনটা ভেক্টর, একটা এ, একটা বি, একটা সি। এখন আমরা যে কোনো দুজনের ক্রস গুণন করবো, তাহলে কি হবে দেখেন তো? মনে করেন এ আর বি এর ক্রস গুণন করছে, তাহলে এ আর বি এর যদি ক্রস গুণন করি, এ আর বি এর ক্রস, ক্রস গুণন করলেও দিকটা কোন দিকে হয়ে যায় মনে আছে? ক্রস গুণন করলে দিক কোন দিকে হয়ে যায়? ওই তলের লম্ব বরাবর, ওই এ আর বি এর তলের লম্ব বরাবর, এ আর বি তলের লম্ব বরাবর। তাহলে দেখেন তো সিটা এখনো কোথায় আছে? তলের মধ্যে আছে না? সিটা এখনো কোথায় আছে? সিটা এখনো তলের মধ্যে আছে। তাহলে এ আর বি এর ক্রস গুণন করলে এ ক্রস বি বেরোবে লম্ব, এর সাথে সি কিভাবে আছে? লম্ব। দুইটা ভেক্টর যদি পরস্পর লম্ব হয়, ওদের ডট গুণফলের মান কত হবে? জিরো। এই যে, অর্থাৎ এ আর বি কে যখন আমরা ক্রস করলাম, সাথে সাথে এই জিনিসের দিক হয়ে গেছে এ আর বি তলের লম্ব, এ আর বি তলের লম্ব। তাহলে সি এর সাথে ওরা লম্ব হয়ে যাবে যদি সমতলীয় হয়, তাহলে লম্ব হইলে সমতলীয় হয়ে যাবে, লম্ব হইলে, ঠিক না? এ ক্রস বি লম্ব হইছে, সো লম্ব হইলে ডট গুণফল জিরো চলে আসবে। এই জন্যই তিনটা ভেক্টর সমতলীয় হইলে এই কাহিনীটা মিলে, অর্থাৎ ক্রস গুণফল করব, অন্যজনের সাথে ডট গুণফল করব, জিরো আসলে সমতলীয় হবে, জিরো না আসলে সমতলীয় হবে না। ওকে, ভেরি গুড। কারো বুঝতে সমস্যা হইলে আমাকে একটু বলবেন। একটা শর্টকাটও আছে। শর্টকাটটা কিরকম? আমার যদি তিনটা ভেক্টর থাকে, একটা ভেক্টর এ ভেক্টর, সেটা এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। বি ভেক্টর আছে আমার কাছে বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বিজেড কে ক্যাপ। সি ভেক্টর হচ্ছে সি এক্স আই ক্যাপ প্লাস সি ওয়াই জে ক্যাপ প্লাস সি জেড কে ক্যাপ। এই যে তিনটা ভেক্টর। এবার আমাকে বলছে কি? আমাকে বলছে এরা তিনজন সমতলীয়। কি সমতলীয়? তো সমতলীয় হলে এদের শর্টকাটটা হবে, এদেরকে নিয়ে আমরা একটা নির্ণায়ক বানাবো। কেমনে? সিকোয়েন্স ওয়াইজ, এক্স এ ওয়াই এ জেড, অর্থাৎ আই জে কে এর সহগ, বি এর আই জে কে এর সহগ, সি এর আই জে কে এর সহগ। এইটা দ্বারা গঠিত নির্ণায়কের মান যদি জিরো হয়, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে ভেক্টর ত্রয় সমতলীয় হবে। ভেক্টর ত্রয় কি হবে? ভেক্টর ত্রয় সমতলীয় হবে।
ভেক্টরটা কি হবে? সমতলীয়। অর্থাৎ কি বললাম শর্টকাটটা? সিম্পল, একদম সিম্পল। আবার আসে, তিনটা ভেক্টর আছে, ওদের সবার আই জে কে এর সহগগুলো সিকোয়েন্স ওয়াইজ দিয়ে আমরা একটা কি বানায় ফেলবো? সিকোয়েন্স ওয়াইজ দিয়ে আমরা একটা নির্ণায়ক বানায় ফেলবো। সেটা যদি ইকুয়াল টু 0 হয়, তাহলে ভেক্টর তিনটা পরস্পর কি হবে? সমতলীয় হবে। ভেক্টর তিনটা পরস্পর কি হবে? সমতলীয় হবে। আচ্ছা, এক দুটা ম্যাথ করি একটু। প্রথমে আমাকে জিজ্ঞাসা করলো 2i cap minus 3j cap plus 5k cap, comma I cap minus j cap plus 3k cap এবং 2i minus j plus 7k cap ভেক্টর ত্রয় সমতলীয় কিনা নির্ণয় করো। সমতলীয় কিনা নির্ণয় করো। তাহলে আমি দুইটা সিস্টেমে দেখাবো। আসেন সিস্টেম ওয়ান যেটা আমরা প্রথমে শিখছি, 1 নাম্বার সিস্টেম। সিস্টেম ওয়ান মানে কি, যে কোনো দুইজনের ক্রস করব, অপরজনের সাথে ডট করব। তাহলে প্রথমে আসেন ক্রস করি। 2i minus 3j plus 5k এর সাথে যে কোনো একজনের ক্রস করেন। I cap minus j cap plus 3k cap ক্রস করব। ক্রস করলে আসেন প্রথমে আমরা I cap লিখবো, রাইট? আসেন আপনাদেরকে অনেকবার পড়াইছি, আই ক্যাপ লিখবো, তারপর এবার ক্রস গুণন করুন। আপনাকে শর্টকাট শিখাইছি আমি আগের ক্লাসে। যারা পারবেন না শর্টকাটটা, ওরা অবশ্যই আগের ক্লাসে ঠিক করে করেন নাই বা প্র্যাকটিস করেন নাই। বইয়ের মধ্যে সবগুলো ক্রস গুণন এই সিস্টেমে প্র্যাকটিস করতে বলছিলাম আমি, যেন দ্রুত কাজটা করা যায়। তাহলে আসেন আই ক্যাপ কে নিয়ে ফেলবো। তাহলে আই ক্যাপ কে নিলে আই ক্যাপ বাদ যাবে। তাহলে -3 +3 -9 5 আর -1 -5, তাহলে -9 + 5 -9 + 5 মাইনাস দিয়ে জে ক্যাপ দিব। জে ক্যাপ দিলে আসবে হচ্ছে 2 এর সাথে 3 গুণ 6, 1 এর সাথে 5 গুণ -5 প্লাস কে ক্যাপ দিব। কে ক্যাপ দিলে আসবে 2 এর সাথে -1 গুণ, 2 এর সাথে -1 গুণ -2, তারপর -3 এর সাথে 1 গুণ, তাহলে +3। তাহলে এটা আসতেছে কত? -4i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। এটা হচ্ছে আমার দুইটা ক্রস গুণনের মান। এটার সাথে অপরজনের ডট গুণন করতে হবে। অপরজন কে পড়ে আছে? এই যে উপরে আছে অপরজন, ওর ডট গুণন করব। তাহলে আসেন ওর ডট গুণন করি। ওর ডট গুণন করলে আসবে -4i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, ওর সাথে ডট করব 2i মাইনাস জে প্লাস 7k। ডট গুণন করেন, ডট গুণন তো একদম সিম্পল, ঠিক না? আই এর সহগ গুণ করতে হয়, তারপর জে এর সহগ, জে এর সহগ, জে এর সহগ গুণ করতে হয়, তারপর কে এর সহগ গুণ করতে হয়। তাহলে আসেন -4 -8, তারপর -1 -1 +1 +7, তাহলে কত হচ্ছে? -8 + 8 কত? 0। তাহলে জিরো যদি আসে, ওরা সমতলীয় নাকি সমতলীয় না? অবশ্যই সমতলীয়। ওরা কি সমতলীয়? এই যে সিস্টেম, প্রথমে ক্রস, তারপর ডট, 0 আসছে, বাহ সমতলীয়। 0 না আসলে কি বলতেন? 5 আসছে, সমতলীয় না। এবার আসেন সিস্টেম 2। আপনার কাছে যেটা ইজি লাগবে আপনি সেটা করবেন। সিস্টেম 2, তাহলে সিস্টেম 2 কে ওদেরকে দিয়ে একটা নির্ণায়ক বানাইতে হবে। তাহলে সিকোয়েন্স ওয়াইজ একটা নির্ণায়ক বানাই আগে। প্রথমে আসেন এর সবগুলো জিনিস লিখি, 2 -3 5, তারপর এর সবগুলো জিনিস লিখি, 1 -1 3, এরপর এর সবগুলো জিনিস লিখি, 2 -1 7। এবার নির্ণায়ক সলভ করার টেকনিক তো আপনারা জানেন, যে এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস। তাহলে প্রথমে 2 কে নিব। 2 কে নিলে কি হয়? এ বাদ, তাহলে -1 7, এটা প্লাস করে ফেলি। -1 মানে -7, এটা হবে +3। তারপর হচ্ছে -3 মাইনাস -3, তাহলে +3 হয়ে যাবে, রাইট? সো আসবে 1 এর সাথে 7 গুণ, তারপর 1 এর সাথে 7 গুণ, 3 এর সাথে 2 গুণ, তাহলে -6 প্লাস 5 কে ক্যাপ, মানে +5 নিব, একে নিব, তাহলে এবার 1 এর সাথে এগুণ -1 +2, -1 +2। ওকে, তাহলে কত আসতে দেখবে? 2 ইন্টু -4 প্লাস 3 ইন্টু 1 প্লাস 5 ইন্টু 1, তাহলে দেখেন তো -8 প্লাস 8 কত আসছে? 0, সমতলীয়। কোনটা ইজি? আমার মনে হয় পরেরটা ইজি না, এটা মনে হয় ইজি। যেটা ইজি লাগে আপনার কাছে আপনি ওটা করবেন পরীক্ষার হলে, কারণ এগুলো ম্যাক্সিমাম টাইমে শুধু কিসে আসবে? এমসিকিউ তে আসবে। মোস্ট অফ দ্য টাইম এমসিকিউ তে আসবে এটা সমতলীয় কিনা, হ্যাঁ বা না কিছু একটা। সো আপনি
শর্টকাটটা দিয়ে করলে মনে হয় একটু ইজি হয়, দ্রুত নির্ণয় সলভ করা যাচ্ছে। এটাতে তো বসে বসে একটু প্যারা হচ্ছে, একবার ক্রস করতে হচ্ছে, আবার ডট করতে হচ্ছে, একটু ঝামেলা আছে। তো আপনার যেটা ইজি লাগবে আপনি সেটা করবেন, কোনো এই জায়গায় বাধা ধরা নিয়ম নাই যে না এটাতেই করতে হবে বা এটা না করলে হবে না। ঠিক আছে, তাহলে আসেন, কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে একটু বলে ফেলবেন দ্রুত স্যার। কারো কোনো প্রশ্ন থাকলে দ্রুত, কারো কোনো প্রশ্ন থাকলে দ্রুত বলবেন। আসেন আরেকটা ম্যাথ করি। -j7k কমা আলফা আই প্লাস 2j মাইনাস 6k ক্যাপ এবং আই ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস কে প্যাপ ভেক্টর ত্রয় সমতলীয় হলে, ভেক্টর ত্রয় সমতলীয় হলে, ভেক্টর ত্রয় সমতলীয় হলে আলফার মান কত? তাহলে আসেন কি বললো, এই এক ভেক্টর, দুই ভেক্টর, তিন ভেক্টর সমতলীয় বলে দিছে, ডিরেক্ট বলে দিছে ভেক্টর তিনটা কি সম, ভেক্টর তিনটাই কি সমতলীয়, ভেক্টর তিনটাই সমতলীয়। তাহলে বলছে কিসের মান বের করতে, আলফার মান। তাহলে আলফা কই, এই যে আলফা, এই আলফার মানটা আমাকে বের করতে বলছে, এখন সমতলীয় বলে দিছে ডিরেক্ট। তাহলে আপনি নির্ণায়কটা এ কে ইকুয়াল টু কি ধরে ফেলবেন, জিরো। নির্ণায়কটা একে কি ধরে ফেলবো, জিরো। তাহলে একটু আসুন তো সিরিয়াল ওয়াইজ লিখতে থাকি। তাহলে প্রথমে ওর কাহিনী লিখি, 2 - 1 + 7। এরপর এর কাহিনী লিখি, এ হচ্ছে আলফা 2 - 6। এরপর এর কাহিনী লিখি, 1 1 - 1 = 0। তাহলে আসেন তো নির্ণায়ক সলভ করেন। 2, এটা আসবে -2 + 6 মাইনাস -1, তাহলে +1, এটা আসবে মাইনাস আলফা +6, তারপর +7, এটা আসবে আলফা -2 = 0। তাহলে এটা কি আসতেছে, 2 × 4 8 মাইনাস আলফা +6 +7 আলফা মাইনাস 7 × 2 = 14 = 0। মাইনাস আলফা +7 আলফা 6 আলফা = দেখেন তো 8 6 8 14, 14 থেকে 14 বিয়োগ 0 0। তাহলে আলফার মান কত, 0। সবটাই 0 আসছে, আলফার মান 0। বলেন কার সমস্যা আছে? ক্যালকুলেশন ঠিক আছে আমার? মনে তো হয় ঠিক আছে। বলেন কার কার সমস্যা আছে, দ্রুত। তো সমতলীয় বলে দিছে বলে আমরা নির্ণায়ক ধরে 0 ধরে আলফার মান বের করছি। এটাও খুব বেশি আসে পরীক্ষায়, এগুলো ম্যাক্সিমাম এমসিকিউ জিনিস। ঠিক আছে, এটা একটু মাথা রাখবেন যে এগুলো এমসিকিউ তে বেশি আসে। ঠিক আছে, আর সিকিউ তে তো আসেই, এটা বলে লাভ নাই, এমসিকিউ তো আসে, এটাই বলতে চাচ্ছি। বলেন কার কার সমস্যা, তাড়াতাড়ি। বাহ, কারো কোনো প্রবলেম নাই, চলে আসেন। আমাদের আজকের কাঙ্ক্ষিত টপিক নৌকার ম্যাথ, নৌকার ম্যাথ, নৌকার ম্যাথ। একটু আসেন, নৌকার ম্যাথটা আমরা সবাই একটু করার ট্রাই করি, একটু বেসিকটা বুঝার ট্রাই করি। বেসিকটা বুঝে সূত্র বেশি ভালো করে মাথা রাখতে হবে, এবং আপনাকে মাথা রাখতে হবে নৌকার ম্যাথের কাহিনী কিন্তু মেইনলি দুইটা। নৌকার ম্যাথের কাহিনী কয়টা, দুইটা। এটা একটু ভালো করে মাথা রাখবেন। তাহলে একটু আসুন, নৌকার ম্যাথটা আমরা করার সময় সর্বপ্রথম কিছু বেসিক মাথা রাখতে হবে। যেমন মনে করেন এটা হচ্ছে আমার নদী, নদীর মধ্যে আমি চাচ্ছি আমার নৌকাটা দিয়ে এই যে মনে করেন এটা হচ্ছে আমার নৌকা, এই নৌকা দিয়ে আমি অপর পাড়ে যেতে চাচ্ছি। কত পাড়ে, কোন পাড়ে, অপর পাড়ে, যে কোনো দিক দিয়ে যেতে চাচ্ছি, যে কোনো দিক দিয়ে, ইট ডাজন্ট ম্যাটার কোন দিক দিয়ে যেতে চাচ্ছি। আমি সোজা কথা নৌকা দিয়ে কোন পাড়ে যেতে চাচ্ছি, আমি নৌকা দিয়ে সবসময় কোন পাড়ে যেতে চাইবো, অপর পাড়ে। তাহলে আমি সবসময় মাথা রাখবো না আমি কিন্তু নৌকার প্রস্থ পার হচ্ছি, নৌকার দৈর্ঘ্য তো এটা, এটা আমি সবসময় মাথা রাখবো যে আমি নৌকার কি পার হচ্ছি, আমি নৌকার প্রস্থটা পার হচ্ছি। আর নদীর যে স্রোতটা আছে, স্রোতটা কাজ করবে সবসময় দৈর্ঘ্য বরাবর। তো স্রোত কাজ করে সর্বদা কি বরাবর, দৈর্ঘ্য বরাবর, দৈর্ঘ্য বরাবর। স্রোত কাজ করবে নদীর কি বরাবর, দৈর্ঘ্য বরাবর। আর আমি নৌকাটা ছাড়তে হবে যেন আমি কোন পাশে যাইতে পারি, অপর পাশে যাইতে পারি, নদীর অপর পাশে যেতে পারি। এবার আসুন, তাহলে আমরা ভেক্টর রাখবো। এবার ভেক্টর রাখার আগে দুইটা জিনিস একটু মুখস্থ রাখবো। প্রথম জিনিস হচ্ছে স্রোতের বেগ আগে থেকে আছে নাকি নৌকা আগে থেকে এই জায়গার মধ্যে আছে, না স্রোত আজীবন ধরে আছে। তো স্রোতের বেগটাকে এই জন্য আমরা আগে থেকে আছে আদি বেগীয়, নৌকার বেগ
নৌকা তো পরে আমি বানাইছি, সো নৌকার বেগটাকে আমরা ধরে নিব কি ভি। স্রোতের আদিবেগ ইউ, নৌকার আদিবেগ কি, নৌকার বেগ কি ভি। স্রোতের বেগ ইউ, নৌকার বেগ কি ভি। খুব ভালো করে মাথায় রাখতে হবে, স্রোতের বেগ ইউ, নৌকার বেগ কি ভি। স্রোতের বেগ ইউ, নৌকার বেগ ভি। আসুন এরপর একটু খেয়াল করব, সেটা হচ্ছে আসেন আঁকা শুরু করি এবার। অবশ্যই চিত্র আঁকাটা প্র্যাকটিস করবেন নৌকার মেঘাতে প্রথম প্রথম, তারপর আস্তে আস্তে দেখবেন মুখস্থ হয়ে গেছে আপনার। যখন মুখস্থ হয়ে গেছে তখন আর সমস্যা নেই। এবার আসুন, স্রোতের বেগটা কোন দিকে কাজ করতেছে, এই যে ডান দিকে কাজ করতেছে, এই যে ডান দিকে কাজ করতেছে। আমরা একটু এই জায়গায় আঁকি, স্রোতের বেগটা এই দিকে কাজ করতেছে। আর নৌকাটা আমরা কিভাবে ছাড়তে যাচ্ছি, ওই পাশে যেতে যাচ্ছি। তো নৌকাটা ছাড়লাম, যেমন ইচ্ছে ছাড়েন, আপনার যেমন ইচ্ছে ছাড়েন, এভাবে ইচ্ছা ওভাবে ইচ্ছে, যেভাবে ইচ্ছে ছাড়েন। তো মনে করেন আমি আমার ইচ্ছে হয়েছে আমি এভাবে ছাড়বো, তো আমি এভাবে ছাড়ছি। তো নৌকা ছাড়ছি এভাবে। এবার আসেন তো, স্রোতের এই ভেক্টরটা ডানেই কাজ করতেছে না, এবার একে ধরে এই জায়গায় এনে বসাই দিই। কেন? কারণ আমরা ভেক্টরকে এক জায়গা থেকে আরেক জায়গায় কি করতে পারি, এরকম রিপ্লেস করে ফেলতে পারি, ঠিক না? এক জায়গা থেকে ধরে আরেক জায়গায় নিয়ে আসতে পারি। তবে শর্ত হচ্ছে পরস্পর কি থাকতে হবে, সমান্তরালে থাকতে হবে। যেভাবে রিপ্লেস করতেছি এই দুটো জিনিস পরস্পর সমান্তরালে থাকতে হবে। দেখেন তো সমান্তরাল আছে না, এই দিকে কাজ করতেছে, এই যেটা না কাজ করতেছে। কেন ভি কে এই জায়গায় আনছি, যেন দুইটা ভেক্টরকে আমরা, সরি ভি বলতেছি ইউ, কেন ইউ কে এই জায়গায় আনছি, কেন দুইটা ভেক্টর একই বিন্দুতে কাজ করতেছে। দুইটা ভেক্টর একই বিন্দুতে কাজ করতেছে, দুইটা ভেক্টর একই বিন্দুতে কাজ করতেছে। তাহলে সবসময় মাথা রাখবো, আমরা স্রোতের বেগটা সবসময়, স্রোতের বেগটা সবসময় ভূমির সমান্তরালে রাখবো, স্রোতের বেগটা সবসময় ভূমির সমান্তরালে রাখবো। আর নৌকার বেগটা ওইটা ডিপেন্ড করে কিভাবে ছাড়তেছি আমি ওইটার উপর, কিভাবে ছাড়তেছি ওটার উপর নির্ভর করে, কিভাবে ছাড়তেছি ওটার উপর নির্ভর করে। এবার আসেন, এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণকে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি, আলফা। দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণকে কি দ্বারা প্রকাশ করতে পারি, আলফা। আচ্ছা আলফাটা দেখেন তো এই জায়গায়, এই আলফাটা কার সাথে করছে, স্রোতের সাথে না? কে, নৌকার বেগ কার সাথে, স্রোতের সাথে। আচ্ছা স্রোত যেই বরাবর, স্রোত যেই বরাবর ভূমিও সেম বরাবর না, দেখেন না এটাই তো ভূমি। তাহলে আসলে এই আলফাটা, নৌকাটা ভূমির সাথে করছে। তাহলে এই জন্য আমরা বলি এই আলফা মানে, আলফা মানে নৌকা ছাড়ার কোণ। আলফা মানে কি, নৌকা ছাড়ার কোণ। আলফা মানে কি, নৌকাটা ছাড়ার কোণ। আলফা মানে কি, নৌকা ছাড়ার কোণ। নৌকা ছাড়ার কোণ। এবার একটু খেয়াল করবেন, আমরা প্রথমে একটু কষ্ট করে উপাংশ বের করে রাখবো, ঠিক আছে, যেন আমাদের ফিউচারে পড়তে ইজি হয়। তাহলে প্রথম কাহিনীতে আসেন। প্রথম কাহিনী সেটা হচ্ছে আমাদের, আমরা উপাংশ যখন বের করি কয় অক্ষ বরাবর বের করতে হয়, দুই অক্ষ বরাবর বের করতে হয়। তাহলে আসেন দুইটা অক্ষ একটু মার্ক করি। এটা হচ্ছে আমার, এই যে মনে করেন এটা হচ্ছে আমার এক্স অক্ষ বা ভূমি, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ বা লম্ব। এই দুই অক্ষ বরাবর আমরা উপাংশ বার করি। তাহলে প্রথমে আসেন, এটার নাম হবে অনুভূমিক উপাংশ। কেন? কারণ এটা অনুভূমিক বা ভূমি বরাবর আছে, অনুভূমিক উপাংশ। আর এটার নাম হবে কি আমাদের উল্লম্ব উপাংশ। কেন? কারণ ও খাড়া বরাবর আছে, উল্লম্ব উপাংশ। উল্লম্ব উপাংশ। তাহলে আবার একটু বলি, এই যে এই বরাবর আছে, এই বরাবর একটা উপাংশ ভাগ করব, এই বরাবর একটা উপাংশ ভাগ করব। যেটা ভূমি বরাবর উপাংশ নাম হচ্ছে অনুভূমিক উপাংশ, যেটা লম্ব বরাবর উপাংশ এটার নাম কি উপাংশ, উল্লম্ব উপাংশ। এবার একটু আসেন, যেটা অনুভূমিক বরাবর উপাংশ, এবার অনুভূমিক বরাবর আমরা উপাংশে ভাগ করব। তাহলে আসেন অনুভূমিক উপাংশ লিখলাম, অনুভূমিক উপাংশ, অনুভূমিক উপাংশ। সবাই একটু খেয়াল করুন, প্রথমে আসেন তো অনুভূমিক বরাবর। তাহলে অনুভূমিক বরাবর উপাংশ ভাগ করতে গেলে এই ইউ এর সাথে ভূমির কোণ কত, আপনি নিজেই জানেন। ভূমি যে বরাবর ইউ একই বরাবর, তাহলে ভূমির সাথে ইউর কোণ কত, 0 ডিগ্রি। ভূমির সাথে ইউ এর কোণ কত, 0 ডিগ্রি। তাহলে ভূমি এই বরাবর উপাংশ কত আসবে, ওই যে কোণ থাকলে কস অত কোণ, যে বরাবর উপাংশ। তাহলে একটু আবার এঁকে দেখে, এটা মনে করেন ভূমি, এই বরাবর আছে আমাদের, এই যে এই বরাবর আছে আমাদের নৌকার বেগ, এই বরাবর আছে কিসের বেগ, সরি স্রোতের বেগ, এই বরাবর আছে কিসের বেগ, স্রোতের বেগ বা ইউ। তাহলে এই ইউ আর এই ভূমি পরস্পরের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করছে, 0 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে 0 ডিগ্রি অ্যাঙ্গেল করলে ইউ এর এই ভূমির সাথে কোণ কত, 0। তো উপাংশ কি দিয়ে আসবে, যে বরাবর কোণ থাকে উপাংশ আসে কস দিয়ে, cos 0 প্লাস ভি এর, ভি এর এই ভূমির সাথে অ্যাঙ্গেল কত, ভি এর এই ভূমির সাথে অ্যাঙ্গেল কত, আলফা। ভি এর এই ভূমির সাথে অ্যাঙ্গেল কত, আলফা। যে বরাবর উপাংশ মানে কোণ হয় আলফা, ওই বরাবর উপাংশ কি দিয়ে আসবে, ভি cos আলফা। তাহলে ইউ cos 0 মান তো ইউ প্লাস কি আসতেছে, ভি cos আলফা। তাহলে আমরা বুঝলাম আমাদের নৌকার ম্যাথে অনুভূমিক উপাংশের মান হবে, অনুভূমিক উপাংশের মান হবে ইউ প্লাস ভি cos আলফা। এটা কে বুঝেন না একটু তাড়াতাড়ি বলেন।
অনুভূমিক উপাংশ ইউ প্লাস ভি কজ আলফা। এটাকে বুঝেন নাই? সবাই একটু বলতে হবে, এটা আমাদের মুখস্থ রাখতে হবে ডিরেক্ট, যে অনুভূমিক উপাংশ ইউ প্লাস ভি কজ আলফা, অনুভূমিক উপাংশ ইউ প্লাস ভি কজ আলফা। তাড়াতাড়ি, কে কে বুঝেন নাই আমাকে একটু সাথে সাথে বলতে হবে, আবার একটু বলবো। আসেন আবার একটু খেয়াল করবো, তাহলে সিকোয়েন্স হয়ে যাচ্ছে। আপনি কোন বরাবর উপাংশ যাচ্ছেন? ভূমি বরাবর। কোন বরাবর উপাংশ যাচ্ছেন? ভূমি বরাবর। তাহলে ভূমি বরাবর দুইটা ভেক্টরের উপাংশ নিতে হবে, একবার ইউ এর উপাংশ নিতে হবে, একবার কার উপাংশ নিতে হবে? ভি এর উপাংশ। ইউ এর উপাংশ আসেন তো, ইউ এর এই বরাবর উপাংশ কত হবে? ইউ এর এই ভূমির সাথে কোণ কত? ইউ এর এই ভূমির সাথে কোণ কত? 0। ইউ এর যদি ভূমির সাথে কোণ 0 হয়, ইউ এর সাথে যদি ভূমির কোণ 0 হয়, আসেন তো, এ ভেক্টর এই জায়গায় থিটা করছে, তাহলে উপাংশ কি দিয়ে হয়? এ কস থিটা হয় না? এ কস থিটা। এখন থিটার মান কত? এই জায়গায় ইউ এর সাথে থিটার মান কত? 0। তাহলে এ কস 0 মানে ইউ কস 0, লিখছি ইউ কস 0। আর ভি এর এই ভূমির সাথে কোণ কত? আলফা। আবার বলি, ভি এর এই কোণটা কত? আলফা। তাহলে ভি এর এই বড় অংশ কি আসবে? ভি কস আলফা। কি আসবে? ভি কস আলফা। তাহলে বসাই দিব ভি কস আলফা, বসাইলাম ইউ কস 0, ইউ বসাইলাম, শেষ। কার কার সমস্যা আছে? তাড়াতাড়ি। ইউ প্লাস ভি কস আলফা, অনুভূমিক উপাংশ ইউ প্লাস ভি কস আলফা, অনুভূমিক উপাংশ ইউ প্লাস ভি কস আলফা, মাস্ট ডিরেক্ট মুখস্থ রাখতে হবে। অনুভূমিক উপাংশ ইউ প্লাস ভি কস আলফা। আচ্ছা, অনুভূমিক উপাংশ গেল এটা। এবার উল্লম্ব উপাংশ, উল্লম্ব উপাংশ লিখলাম, উল্লম্ব উপাংশ, উল্লম্ব উপাংশ। উল্লম্ব উপাংশে কি করতে হয়? কসের জায়গায় জাস্ট কি বসাই দিতে হয়? কসের জায়গায় জাস্ট কি বসাই দিতে হয়? সাইন বসাই দিতে হয়। ভি কসটা কেন নিচে? আচ্ছা, ভি কসটা নিচে কেন? এই যে আলফা, ওই যে আমাদের এটা যদি একটা রেখা হয়, এটা যদি আমাদের এ ভেক্টর হয়, এটা থিটা না? তাহলে এর এই বরাবর উপাংশ কি আসবে? এ কস থিটা না? তাহলে ভি আছে এই বরাবর, এই আছে আলফা, তাহলে ভি এর এই বরাবর উপাংশ কি আসবে? ভি কস আলফা। যেটাই তো লিখলাম, ভি এর এই বরাবর উপাংশ ভি কস আলফা। ওই যে ভি এর বাঁকানো বরাবর উপাংশ মানে ভূমি বরাবর উপাংশ কত? ভি কস আলফা। ঠিক আছে, এবার আসেন উল্লম্ব উপাংশ। উল্লম্ব উপাংশটা কি? আমরা জাস্ট মাথা রাখতে হয়, কসের জায়গায় কি বসাইতে হবে? আমাদেরকে কসের জায়গায় কি বসাতে হবে? সাইন বসাই দিতে হয়। চোখ বন্ধ করে যা লিখছিলাম কসের জায়গায় জাস্ট কি লিখে দিতে হয়? সাইন। কসের জায়গায় কি লিখে দিতে হয়? মুখস্থ সাইন। তাহলে আসবে ইউ কসের জায়গায় সাইন 0 প্লাস ভি কসের জায়গায় সাইন আলফা। কসের জায়গায় জাস্ট সাইন বসে দিতে হয়। ইউ সাইন 0, সাইন 0 মান কত? 0। তাহলে এই জায়গায় কি চলে আসবে? শুধু ভি সাইন আলফা। এটাকে আমরা বলি উল্লম্ব উপাংশ। উল্লম্ব উপাংশ খুব ভালো করে মাথা রাখতে হবে এটা। তাহলে আমাদের নৌকার ম্যাথে দুইটা উপাংশ মাথা রাখতে হয়, একটা হচ্ছে অনুভূমিক উপাংশ, একটা উল্লম্ব উপাংশ। একদম ভালো মতো মুখস্থ। অনুভূমিক উপাংশ হচ্ছে ইউ প্লাস ভি কজ আলফা, অনুভূমিক উপাংশ হচ্ছে ইউ প্লাস ভি কজ আলফা, উল্লম্ব উপাংশ হচ্ছে ভি সাইন আলফা। অনুভূমিক উপাংশ হচ্ছে ইউ প্লাস ভি কজ আলফা, উল্লম্ব উপাংশ ভি সাইন আলফা। অনুভূমিক উপাংশ ইউ প্লাস ভি কজ আলফা, উল্লম্ব উপাংশ ভি সাইন আলফা। কার কার সমস্যা আছে এই দুটো উপাংশে? একটু তাড়াতাড়ি করে বলবেন আমাকে। এখন তাড়াতাড়ি করে বলবো, এই দুইটাতে কার কার সমস্যা আছে একটু বলেন। ভাই উলম্বটা আবার একটু বলেন তো। উল্লম্ব মানে কি? কস। উলম্ব মানে কসের জায়গায় জাস্ট কি দিতে হয়? সাইন দিতে হয়। উলম্ব মানে কি? কসের জায়গায় জাস্ট সাইন দিতে হয়। তাহলে ইউ কস 0 আছে, কসের জায়গায় জাস্ট কি বসাই দিব? সাইন বসাই দিচ্ছি। ভি কস আলফা আছে, কসের জায়গায় জাস্ট কি বসাই দিব? সাইন। এই যে বসাই দিচ্ছি। ঠিক, শেষ। এবার হিসাব করছি, তাহলে হিসাব এখানে করার পর দেখছি বুঝছেন না। ওই যে 0 হুম, ডিগ্রি ধরছেন সাইনের সাথে, এটা কি ইউ ওই ভূমির যে সাথে এটা যে তুই 0। ধরতেছিস কেন? তুই চুপ। তুই চিন্তা করবি কসের জায়গায় জাস্ট কি বসাবো? সাইন। কি রে, ক্লাসের মধ্যে পড়াইছি না এগুলো? কসের জায়গায় ডিরেক্ট কি বসাই দিব? সাইন। নো চিন্তা কোণ নিয়ে। এই জায়গায় যে কোণটা, এই জায়গায় কোণটা ঠিকভাবে লিখলে হয়ে যাবে। এই জায়গায় কোণটা ঠিকভাবে লিখলেই হয়ে যাবে। কথা বুঝাইতে পারছি? আর যদি তুই আসলে কোণ দিয়ে হিসাব করতে চাস, তাহলে হিসাব কর। এই যে ইউ, ইউ এর এই বরাবর কোণ কত? 90। তাহলে ইউ এর এই বরাবর উপাংশ কত আসবে? থিটা থাকলে উপাংশ কি দিয়ে হয়? থিটা থাকলে উপাংশ কি দিয়ে হয়? কস। তাহলে ইউ কস 90, কস 90 এর মান কত? 0। এটাই তো আসছে, ইউ সাইন 0 আসছে না? 0। বুঝাইতে পারছি? মানে 0 আসবে, সোজা কথা হচ্ছে দূর।
কারণ দেখ না, তুই নিজেও বুঝতে পারতেছিস ইউ চলতেছে এই বরাবর, এটার এই বরাবর কোনো উপাংশ থাকবে, এটা তো একদম বরাবর এই এক্স অক্ষের দিকে, তো ওয়াই অক্ষ বরাবর কোনো উপাংশ থাকবে না। এটাই আর কি, ওয়াই অক্ষ বরাবর ওর কোনো উপাংশ থাকবে না, উলম্ব উপাংশ থাকবে না। তাহলে অনুভূমিক উপাংশ ইউ প্লাস ভি কস আলফা, উলম্ব উপাংশ কি ভি সাইন আলফা। একদম ভালো মতো এটা মাথায় ঢুকে রাখেন সবাই। অনুভূমিক উপাংশ ইউ প্লাস ভি কস আলফা, উলম্ব উপাংশ ভি সাইন আলফা। অনুভূমিক উপাংশ ইউ প্লাস ভি কস আলফা, উলম্ব উপাংশ ভি সাইন আলফা। উলম্ব উপাংশ ভি সাইন আলফা। ওকে, তারপর আসি, একটু খেয়াল করবো সবাই, আরেকটা জিনিস একটু খেয়াল করবো আমরা। সেটা হচ্ছে এবার আমাদের নৌকার ম্যাথ হচ্ছে দুই রকম, এটা মাথায় রাখবো। নৌকার ম্যাথ কয় রকম হয়? নৌকার ম্যাথ হয় দুই রকম। একটাকে আমরা বলি সর্বনিম্ন দূরত্বে নদী পার, সর্বনিম্ন দূরত্বে নদী পার। আরেকটাকে বলি সর্বনিম্ন সময়ে নদী পার, সর্বনিম্ন সময়ে নদী পার। তাহলে একটু খেয়াল করবো সবাই, এটা আমাদের মনে করেন এই যে এটা হচ্ছে আমাদের নদী। এই নদীতে আমাদের দুইটা কাহিনী, একটা হচ্ছে সর্বনিম্ন দূরত্বের কাহিনী, একটা হচ্ছে সর্বনিম্ন কিসের কাহিনী? সময়ের কাহিনী। তাহলে একটু আসেন তো সবাই একটু খেয়াল করো, সর্বনিম্ন দূরত্বের কাহিনী। দূরত্ব মানে কি? সবচেয়ে কম দূরত্বে আমি নদী পার হবো। তাহলে আমাদের নদীর প্রস্থ যদি ডি হয়, আমি যদি এই বিন্দু থেকে নৌকা ছাড়ি, আমি যদি এই বিন্দুটা থেকে নৌকাটা ছাড়ি, তাহলে আমি এই পথে যাইতে পারি, ওই পারে এই পথে যাইতে পারি, এই পথে যাইতে পারি, এই পথে যাইতে পারি। কোন ক্ষেত্রে আমাদের দূরত্বটা সবচেয়ে কম হবে বা সর্বনিম্ন হবে? কোন ক্ষেত্রে আমাদের দূরত্বটা সবচেয়ে কম হবে বা সর্বনিম্ন হবে? নিজেই চিন্তা করেন একটু। সবচেয়ে কম কোনটা? এটা তো বেশি, এটা এটা আরো বেশি, এটা আরো বেশি। তো সবচেয়ে কম দূরত্ব কিন্তু এটা, এর সবচেয়ে কম দূরত্ব কি? এটা। তো সর্বনিম্ন দূরত্ব নদী পার মানে একদম এই পয়েন্ট থেকে শুরু করছি, সরাসরি ওই পারে চলে গেছি না? এই জন্য সর্বনিম্ন দূরত্বের নদী পাড়ের আরেক নাম হচ্ছে সরাসরি নদী পার, সরাসরি নদী পার, সরাসরি নদী পার। তাহলে সর্বনিম্ন দূরত্বে নদী পার বা সরাসরি নদী পার, সর্বনিম্ন দূরত্বে নদী পার বা সরাসরি নদী পার। আর সর্বনিম্ন সময় নদী পার ওইটা আমরা পরে দেখবো, মানে এই জায়গায় সময় সবচেয়ে কম লাগবে, সময় কম লাগবে, এটা আস্তে আস্তে দেখবো আমরা, সমস্যা নেই। কিন্তু সর্বনিম্ন দূরত্বটা একটু বুঝেন। সর্বনিম্ন দূরত্ব মানে কি? সর্বনিম্ন দূরত্ব মানে এই যে এই দূরত্বটাই সবচেয়ে কম, আর বাকি সব দূরত্ব তো বেশি। তাহলে এই দূরত্বটা যদি সবচেয়ে কম হয়, তাহলে এইটুকু দূরত্বে কি হচ্ছে? আমরা এই বিন্দু থেকে সরাসরি কোন বিন্দুতে চলে আসতেছি? এই বিন্দু। সরাসরি নদী পার করতেছি আমরা, এই জন্য নাম দিছি কি সরাসরি নদী পার, সরাসরি নদী পার। আচ্ছা, চলে আসবো সর্বনিম্ন দূরত্বে নদী পার বা সরাসরি নদী পার। দূরত্বে নদী পার বা সরাসরি নদী পার, এটাই পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। ঠিক আছে, সো এটাকেই আমরা সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিয়ে শিখবো। এমসিকিউ সিকিউ সব জায়গায় এটাই সবচেয়ে বেশি আসে, সর্বনিম্ন দূরত্বের নদী পারটা। তাহলে একটু আসেন আমরা আগে চিত্র এঁকে বুঝতে হবে কাহিনী। তাহলে সর্বপ্রথম আমরা নদীটা আঁকলাম। নদী আঁকার পরে হচ্ছে আমাদের, নদী আঁকার পরে হচ্ছে আমাদের অবশ্যই স্রোতটা এঁকে ফেলি, কারণ স্রোতটা তো অলওয়েজ ফিক্স আছে। স্রোতটা কাজ করতেছে এই যে ভূমি বরাবর, স্রোতটা কাজ করতেছে কোন বরাবর? ভূমি বরাবর। এই যে স্রোত কি দ্বারা প্রকাশ করতেছি? স্রোতটাকে ইউ দ্বারা প্রকাশ করতেছি। স্রোতকে কি দ্বারা প্রকাশ করতেছি? স্রোতকে আমি ইউ দ্বারা প্রকাশ করতেছি। ওকে, এবার একটু বুঝতে হবে, আমি নদী পার হইতে যাচ্ছি বরাবর এভাবে, আমি নদী পার হইতে চাচ্ছি বরাবর এভাবে। কেন? কারণ দূরত্বটা কি হইতে হবে? সর্বনিম্ন। তাহলে আমি বরাবর এই দিক দিয়ে নদীটা কি হইতে যাচ্ছি? এই দিক দিয়ে নদীটা পার হইতে যাচ্ছি। তাহলে আমার দূরত্ব সর্বনিম্ন হবে, কারণ আমার পথ যদি এদিকে হয় হবে না, দূরত্ব বেশি হয়ে যাবে। আমার পথ যদি এদিকে হয় হবে না, আমার পথ এদিকে হলে আরো বেশি, এদিকে হলে তো আরো বেশি। সবচেয়ে কম হচ্ছে কোনটা? সবচেয়ে কম হচ্ছে এটা। তাহলে আমি সরাসরি এই বরাবর যেতে যাচ্ছি। এখন আমি যদি সরাসরি এই বরাবর যাইতে চাই, একটু চিন্তা করেন তো। মনে করেন আমি একদম বরাবর এমনে নৌকা ছাড়ছি, এমনে নৌকা ছাড়ছি, তাহলে ভিটা এইদিকে দিছি, ভিটা একদম সোজা দিছি। তাহলে ভিটা যদি একদম সোজা দেন, ভিটা যদি একদম সোজা দেন, তাহলে আসেন তো স্রোতটাকে কি করতেছে? ধাক্কাচ্ছে। স্রোতটাকে কি করতেছে? ধাক্কাচ্ছে। তো স্রোতটা, এই যে আমার নদীটা আছে, নৌকার দিকটা আমি এদিকে ধরছি, এদিকে ধরছি, স্রোতটা কি আমাকে ধাক্কাবে না? কেন? কারণ স্রোত তো এই পাশ থেকে আসতেছে, স্রোতটা এই পাশ থেকে আসতেছে, এই পাশ থেকে আসতেছে। তাহলে ও ধাক্কা ধাক্কায় আমার কি করে দিবে? ধাক্কায় কি করে দিবে? ব্যাকা করে দিবে। তাহলে আমি নৌকা যদি এই বরাবর ছাড়ি, নৌকা যদি সোজা ছাড়ি, তাহলে স্রোতটা আমাকে এই পাশ থেকে ধাক্কাবে, ধাক্কাইতে ধাক্কাইতে আমার নৌকারে কি করে ফেলবে? বাঁকায়
এই বরাবর নিয়ে চলে যাবে, অর্থাৎ লব্ধিটা কি করে ফেলবে, লব্ধিটা বাঁকা হয়ে যাবে আমার। কিন্তু লব্ধি বাঁকা হইলে তো আমার সর্বনিম্ন দূরত্ব হবে না, লব্ধি বাঁকা হইলে আমার সর্বনিম্ন দূরত্ব হবে না। সো এই জন্য আমরা বলি সর্বনিম্ন দূরত্বে নদী পারের সময়, সর্বনিম্ন দূরত্বে নদী পারের সময় লব্ধি লব্ধিটা বরাবর সোজা হইতে হয়। লব্ধিটা বরাবর কি হইতে হয়, সোজা। লব্ধিটা বরাবর সোজা হইলে কি হবে, তাহলে আসেন তো, মনে করেন আমার লব্ধিটাই এই বরাবর, তাহলে লব্ধি যে বরাবর, আমি তো ওই বরাবরই চলতেছি, তাহলে আমার লব্ধি বরাবর যদি সোজা হয় তাহলে আমি সোজা চলে যাবো। এখন লব্ধি সোজা করতে চাইলে, লব্ধি সোজা করতে চাইলে আমার নৌকাকে কোন দিকে ছাড়তে হবে নিজেই চিন্তা করেন। আমি নৌকাকে আসলে একটু এই দিক করে ছাড়বো। এদিকে ছাড়লে কি হবে, এই যে এভাবে ছাড়লে কি হবে, স্রোতটা ধাক্কা মারবে ধাক্কা মারবে ধাক্কা মারবে ধাক্কা মারবে, আমারে কি বানায় ফেলবে, সোজা। অর্থাৎ স্রোত এই পাশ থেকে এসে আমারে ধাক্কা মারবে, ধাক্কা মারতে মারতে আমার নৌকারে কি বানায় ফেলবে, সোজা। ফলে আমার নৌকা একদম সোজা কোন পাড়ে চলে যাবে, অপর পাড়ে চলে যাবে। তাহলে মাথায় রাখতে হবে সর্বনিম্ন দূরত্বে নদী পারের ক্ষেত্রে নৌকাকে 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 বাঁকা করে ছাড়তে হয়, বাঁকা করে ছাড়তে হয়। নৌকাকে কিভাবে ছাড়তে হয়, বাঁকা করে ছাড়তে হয়, যেন যেন লব্ধি লব্ধি সোজা হয়ে যায়, যেন লব্ধি সোজা হয় বা সোজা হয়ে যায়। আসেন এরকম, আমি নৌকাকে ছাড়বো এই বরাবর, এই যে নৌকাকে ছাড়বো এই বরাবর, নৌকার বেগ ভি। এরপর আমার স্রোত এই বরাবর, নৌকা আছে এই বরাবর, ধাক্কায় 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 একে কি বানায় ফেলবে, আমার সোজা বানায় ফেলবে। সো আমার লব্ধিটা কোন বরাবর হয়ে যাবে, একদম মাঝ বরাবর হয়ে যাবে, এই বরাবর হয়ে যাবে আমাদের লব্ধি। তাহলে তখন আমার দূরত্বটা কি হবে, দূরত্বটা সর্বনিম্ন হবে, দূরত্বটা কি হবে, সর্বনিম্ন হবে। কে কে বুঝি নাই আমাকে একটু বলবেন। আমি স্রোতের এই দিকে আসতেছে, আমি যদি সোজা নৌকা ছাড়ি ধাক্কায় ধাক্কায় আমার কি করে ফেলবে, বাঁকা। সো আমি এরকম বেঁকে যাব, হবে না কাহিনী, আমাকে সোজা যাইতে হবে। তো সোজা যাওয়ার জন্য আমি এভাবে ছাড়বো, এবার স্রোত ধাক্কাবে, ধাক্কায় ধাক্কায় আমার কি বানায় ফেলবে, সোজা বানায় ফেলবে। তাহলে লব্ধি যদি বরাবর সোজা হয় তাহলে আমি সুন্দর মতো নদী কি হয়ে যেতে পারবো, পার হয়ে যাইতে পারবো। সুন্দর মতো নদী কি হয়ে যেতে পারবো, পার হয়ে যাইতে পারবো। বলেন কোন সমস্যা, কার সমস্যা আছে তাড়াতাড়ি, কার সমস্যা। ওকে, ভেরি গুড, তাহলে আসেন কারো সমস্যা নাই। আসি, নদীর প্রস্থটাকে আমরা ডি ধরে নিলাম, লব্ধিটার নাম আমরা ডব্লিউ দিয়ে প্রকাশ করলাম। তারা একটু খেয়াল করবেন তো, এবার আমরা একটু ভেক্টরের অ্যাঙ্গেল দিব কোনগুলা, তাহলে আসেন তো, এ একজন ভেক্টর, এ একজন ভেক্টর, এ হচ্ছে দুইটা ভেক্টর, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণকে আমরা কি দ্বারা প্রকাশ করি, আলফা। দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণকে আমরা কি দ্বারা প্রকাশ করি, আলফা। আর লব্ধি আর অন্য একটা ভেক্টরের কোণ, লব্ধি আর অন্য একটা ভেক্টরের কোণ, লব্ধি আর অন্য একটা ভেক্টরের কোণ কত, থিটা। তাহলে থিটাকে প্রকাশ করবো কি দ্বারা, 90 দ্বারা। তাহলে আমার কাছে কিন্তু থিটার মান আছে, আমার কাছে কিন্তু কিসের মান আছে, থিটার মানটা আছে 90। কেন, কারণ লব্ধি সোজা হইলেই তো আমি বরাবর সোজা পার হবো, লব্ধি সোজা হইলেই তো আমি কিভাবে পার হব, বরাবর সোজা পার হব। তাহলে একটু আসেন তো, বরাবর সোজা পার হইতে হলে আমাকে সোজা যেতে হবে, তাহলে লব্ধি 90 ডিগ্রি করতে হবে। তাহলে সুন্দর মতো ট্যান থিটার সূত্রটা খাটাতে পারি। আচ্ছা, এই যে ম্যাথটা করতেছি এটা হচ্ছে সিস্টেম 1, এটা হচ্ছে লব্ধি দিয়ে করতেছি, লব্ধির সিস্টেমে করে, লব্ধির সিস্টেমে ম্যাথটা সলভ করতেছি। আমরা আরেকভাবে সলভ করে দেখাবো, মানে দুই ভাবে সলভ করে দেখাবো যেন আপনার বেসিকটা পুরো পারফেক্টলি ক্লিয়ার হয়। আসেন, তো ট্যান থিটা দিলাম আমরা, ট্যান থিটা মানে আমরা সুন্দর মতো লিখবো সাইন আলফা ডিভাইড বাই কস আলফা। সাইন আলফা, আলফা আলফা জানি না কত, আলফা লিখলাম। থিটা আছে কার সাথে, থিটা আছে কার সাথে, ইউ এর সাথে, থিটা আছে কার সাথে, ইউ এর সাথে। সো আলফা যাবে কার সাথে, ভি এর সাথে, আলফা যাবে ভি এর সাথে, ভি এর সাথে। তাহলে নিচে একটা কি দিব, ইউ প্লাস দিব। আশা করি বুঝা গেছে। ট্যান থিটা, ট্যান থিটার মান কত, 90 ডিগ্রি, ভি সাইন আলফা ডিভাইড বাই ইউ প্লাস ভি কজ আলফা। আমরা সবাই জানি ট্যান 90 ডিগ্রির মান হচ্ছে অসংজ্ঞায়িত। ট্যান 90 ডিগ্রির মান কি, অসংজ্ঞায়িত। তাহলে ট্যান 90 যদি অসংজ্ঞায়িত হয় আসবে 1/0 সমান ভি সাইন আলফা ডিভাইড বাই ইউ প্লাস ভি কজ আলফা। আর গুণন করি, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তাহলে আসবে ইউ প্লাস ভি কজ আলফা ইকুয়াল টু 0, অর কস আলফা সমান আসবে, ইউটা এই পাশে বিয়োগ হবে, মাইনাস ইউ ডিভাইড বাই ভিটা ভাগ হবে গিয়ে ডিভাইড বাই ভি। এটা হচ্ছে আমাদের নৌকার ম্যাথের সূত্র, যে কত কোণে ছাড়তে হবে, এটা হচ্ছে আলফা। এই আলফাটা হচ্ছে কত কোণে নৌকা ছাড়তে হবে, ঠিক না, এই যে লিখছি
আচ্ছা, আলফা হচ্ছে এই জায়গায় লিখছিলাম, আলফা হচ্ছে নৌকা ছাড়ার কোণ। আলফা মানে কত কোণে নৌকা ছাড়তে হবে, তাহলে এই সূত্র থেকে আমরা আলফাটা বের করতে পারবো। সো আমরা একটা শর্টকাট মুখস্থ করে ফেলবো, কস আলফা বা আলফা সমান কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। ইউ মানে কিসের বেগ? ইউ মানে কিসের বেগ? স্রোতের বেগ মাইনাস স্রোত বাই ভি মানে কিসের বেগ? নৌকা মাইনাস স্রোত বাই নৌকা। এটা হচ্ছে সরাসরি নদী পাড়ে কত কোণে নৌকা ছাড়তে হবে সেটা, কত কোণে নৌকা ছাড়বো সেটা শর্টকাট, নৌকা ছাড়বো সেটা শর্টকাট। যদি সৃজনশীল আসে তাহলে পুরো করতে হবে আমাকে, পুরো এখান থেকে এতটুকু করতে হবে যদি সৃজনশীল আসে। সিকিউতে এই পুরাটা করতে হবে, সিকিউতে পুরো। এমসিকিউতে যদি আসে শর্টকাট, এটা হচ্ছে শর্টকাট, এটা হচ্ছে শর্টকাট। তাহলে আলফা সমান কজ ইনভার্স মাইনাস স্রোত বাই নৌকা। আলফা সমান কজ ইনভার্স মাইনাস কি? স্রোত বাই নৌকা। কজ ইনভার্স মাইনাস কি? স্রোত বাই নৌকা। কারো কোনো সমস্যা আছে? একটু তাড়াতাড়ি বলেন তো আমাকে। কারো কোনো সমস্যা? কজ ইনভার্স মাইনাস স্রোত বাই নৌকা, কার কার সমস্যা আছে একটু বলবো দ্রুত। কার কার সমস্যা আছে একটু দ্রুত বলবেন। ওকে, বাহ, কারো কোনো সমস্যা নাই না? ওকে, ঠিক আছে, আসেন। কারো সমস্যা? আসে, আসেন। তাহলে মোটামুটি কারো সমস্যা নাই, তাহলে আমরা আলফা, দ্যাট ইজ কত কোণে নৌকাটা ছাড়বো, কত কোণে নৌকাটা ছাড়বো সেটা সূত্রটা বলে বলছি, কজ ইনভার্স মাইনাস স্রোত বাই নৌকা। বা এই যে এইভাবে সিকোয়েন্স ওয়াইজ আগাবো, আলফার মান বের হয়ে যাবে। কিসের মান বের হয়ে যাবে? আলফার মানটা বের হয়ে যাবে, এবং সেটাই আমাদের কত কোণে নৌকা ছাড়তে হবে সেটা। আলফা বের হয়ে গেছে। আলফা বের হওয়ার পর আমাদের এই জায়গায় নদী পার হবো যে, আমরা নদী পার হবো যে, নদী পার হওয়ার সময় এই যে আমি কোন বরাবর মুভ করব, আমি কোন বরাবর মুভ করব, আমি কোন বরাবর মুভ করব? লব্ধি বরাবর মুভ করব। কি বরাবর মুভ করব? লব্ধি বরাবর আমি মুভ করব। তাহলে আমি যদি লব্ধি বরাবর মুভ করি, এই যে লব্ধি বরাবর মুভ করতেছি, এই বরাবর বেগ কত? এই বরাবর বেগ কত? ডব্লিউ। আমার এই জায়গায় সরণ কত হবে? আমি বরাবর সোজা পার হয়েছি না, আমার সরণও কত হবে? ডি। আমার সরণ কত হবে? ডি। আমার বেগ কত হবে? ডব্লিউ। তাহলে বেগ কি? সমবেগ। সমবেগের ক্ষেত্রে সরণের সূত্র কি? সমবেগের ক্ষেত্রে সরণের সূত্র কি? সমবেগের ক্ষেত্রে সরণের সূত্র হচ্ছে এস ইকুয়াল টু ভিটি। এখানে আমি কত দূরত্ব পার করতেছি দেখেন তো একটু সবাই। এখানে আমি কত দূরত্ব পার করতেছি? এই জায়গায় আমি কত দূরত্ব পার করতেছি? ডি দূরত্ব। এই যে বরাবর সোজা পার হইলে আমি কত দূরত্ব পার করতেছি? ডি। তাহলে ডি এস এর জায়গায় কি বসাবো আমরা? এস এর জায়গায় বসাবো ডি ইজ ইকুয়ালস টু বেগ। কত বেগে নদী পার হচ্ছি? কত বেগে? এই বরাবর না পার হচ্ছি আমরা, এই বরাবর আমার বেগ কত? ডব্লিউ। সো এই বরাবর বেগ আসবে ডব্লিউ ইন্টু টি। তাহলে কতক্ষণ সময় লাগতেছে একটু দেখি। ভি এর জায়গায় টি বসাইছি, টি সমান ডি বাই ডব্লিউ। ডি বাই ডব্লিউ, ডি বাই ডব্লিউ। তাহলে কতক্ষণ সময় লাগবে? ডি বাই ডব্লিউ। এখন ডব্লিউ এর মান বের করবো। ডব্লিউ মানে কি বেগ? ডব্লিউ মানে কি বেগ? লব্ধি বেগ। লব্ধি বের করার সূত্র সবাই জানি, রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস টু ইউ ভি কজ আলফা। টু ইউ ভি কজ আলফা। এখান থেকে দেখেন তো আলফার মানটা মনে হয় আমরা বের করে রাখছি, কজ আলফার মানটা। সো কজ আলফার মানটা একটু করে বসাই দিব, রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস টু ইউ ভি। কজ আলফার মান কত? মাইনাস ইউ বাই ভি। কজ আলফার মান কত? মাইনাস ইউ বাই ভি। আচ্ছা, তো ভি ভি কেটে দিলাম, তাহলে আসতেছে কত? রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। এই যে এই মাইনাসটা চলে আসবে সামনে, এই মাইনাসটা চলে আসবে সামনে, মাইনাসটা চলে আসবে সামনে, দিলাম মাইনাস টু ইউ আর ইউ, তাহলে কি হয়ে যাবে? টু ইউ স্কোয়ার মাইনাস টু ইউ স্কোয়ার। তাহলে কি আছে? রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। এই যে লব্ধি বেগ, লব্ধি বেগের সূত্র এটা। সরাসরি নদী পারের ক্ষেত্রে লব্ধি বেগের সূত্র এটা, সরাসরি নদী পারের লব্ধি বেগের সূত্র এটা। তাহলে ডব্লিউ জায়গায় বসাই দিই এটা, তাহলে টি সমান আসবে টি বাই রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। এই সূত্রটা আমরা ডিরেক্ট ইউজ করতে পারবো, এটা খুবই ইম্পর্টেন্ট সূত্র। কি বললাম? তাহলে সরাসরি, সরাসরি নদী পার করতে সূত্র, সরাসরি নদী পার করতে সূত্র হচ্ছে
t is equals to d by root over v square minus u square. T is equals to d by root over v square minus u square. v মানে কিসের বেগ? নৌকার বেগ। u মানে কিসের বেগ? স্রোতের বেগ। তাহলে যতক্ষণ সময় লাগবে সেটা হচ্ছে t is equals to d, d মানে কি? ওই নদীর প্রস্থ, নদীর প্রস্থ। তাহলে আমি যখন সরাসরি নদী পার করব, এই যে আমি সরাসরি কি পার করতেছি? সরাসরি নদী পার করতেছি, সরাসরি নদী পারের ক্ষেত্রে আমার এই পাড়ে যাইতে কতক্ষণ সময় লাগবে? এই সময়ের সূত্র হচ্ছে t ইকুয়াল টু d বাই root over v square minus u square. t is equals to d by root over v square minus u square. দেখি কার কার সমস্যা আছে একটু আমাকে বলবেন। এই সূত্রটা আমরা ডিরেক্ট পরীক্ষায় ইউজ করতে পারি, সো কোনো প্রবলেম নেই, আপনাকে পুরো প্রুফ করতে হবে না। আপনি মাথা রাখবেন, মুখস্থ রাখবেন, সরাসরি নদী পার করব কতক্ষণ সময় লাগবে? t is equals to d by root over v square minus u square. v মানে নৌকার বেগ, u মানে স্রোতের বেগ। বলেন কার কার সমস্যা আছে একটু বলেন আমাকে তাড়াতাড়ি। কার কার সমস্যা আছে? ওকে ঠিক আছে, কারো কোনো প্রবলেম নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে আমাদের, ওকে আসেন আর একটা টপিক পড়ে একটু শেষ করে ফেলি, যেহেতু আমরা ক্লাস করতেছি আজকে। নৌকার ম্যাথটা অন্তত শেষ করে, বৃষ্টি ম্যাথ শেষ না হইলেও। আচ্ছা তাহলে নৌকার ম্যাথের মধ্যে এরপরে আরেকটা কাহিনী ছিল আমাদের, এরপরের কাহিনীটা ছিল হচ্ছে সর্বনিম্ন 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 সময়ে নদী পার, সর্বনিম্ন সময়ে নদী পার। কি? সর্বনিম্ন সময়ে নদী পার, অর্থাৎ আমরা কিভাবে নদী পার করতে যাচ্ছি? সবচেয়ে কম সময়ে নদী পার করতে যাচ্ছি। সবচেয়ে কি সময়? কম সময়ে নদী পার করতে যাচ্ছি। তো সবচেয়ে কম সময়ে যদি আমরা নদী পার করতে চাই, আমরা কিভাবে নৌকা ছাড়বো? আচ্ছা এই ক্ষেত্রে আমাদেরকে একটু হেল্প করবে কি? আমাদেরকে এই ক্ষেত্রে একটু হেল্প করবে হচ্ছে আমাদের উপাংশ। উপাংশ একটু হেল্প করবে। কিভাবে হেল্প করবে একটু আসা। আমরা জানি যে আমাদের স্রোতের বেগ আছে এই বরাবর ইউ, আমাদের ভিটা কোন বরাবর আমরা জানি না এখন, আবার ভি এটা জানি আমরা আলফা। যে কোনো এক বরাবর ভি থাকবে। যেমন আমরা সরাসরি নদী পার, সরাসরি যখন পার করছিলাম তখন আমরা এভাবে ছাড়ছিলাম, ঠিক না? এরকম বাঁকা করে ছাড়ছিলাম এই বরাবর, অর্থাৎ এই বরাবর ছাড়ছিলাম, রাইট? আমরা এই বরাবর ছাড়ছিলাম বেগটা, তখন এই বরাবর আমার নদী পার আছে। এখন সর্বনিম্ন সময় আবার আমার নতুন কাহিনী, আমি জানি না কোন বরাবর ছাড়বো। কিন্তু আমরা একটা বিষয় জানি, সেটা কি? সেটা আমরা উপাংশ জানি, যে এই বরাবর আমার উপাংশ কত? এই বরাবর আমার উপাংশ হচ্ছে ইউ প্লাস ভি কজ আলফা। খাড়া বড় উপাংশ আমার কি আসছিল? এই বড় উপাংশ আসছিল আমার ভি সাইন আলফা। এই বড় উপাংশ কি আসছিল? ভি সাইন আলফা, ভি সাইন আলফা। তাহলে একটু আসুন তো আমরা একটু কাজ করবো এখানে। আমরা বুঝলাম আমাদের উপাংশ আছে দুইটা, এই দুইটা উপাংশ নিয়ে একটু কাজ করব। এই ইউ প্লাস ভি কজ আলফা এটা কাজ করতেছে কোন বরাবর? আপনি নিজেই দেখেন, এই কাজ করতেছে ভূমি বরাবর, ভূমি বরাবর। এই জন্য ওকে আমরা বলতাম কি বেগ? অনুভূমিক উপাংশ বা অনুভূমিক বরাবর বেগ, অনুভূমিক বরাবর বেগ, অনুভূমিক বরাবর বেগ। অন্যদিকে আর ভি সাইন আলফা কোন দিকে কাজ করতেছে? উপরের দিকে। এই যে ভি সাইন আলফা উপরের দিকে কাজ করতেছে, ভি সাইন আলফা ওকে আমরা বলতাম উল্লম্ব বেগ, উল্লম্ব বেগ। আচ্ছা উল্লম্ব বেগ মানে কি? উল্লম্ব বেগটা আমাকে কোন দিকে নিতে চাচ্ছে একটু বুঝেন। এই বেগটা আমাকে টেনে 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 কোন দিকে নিতে যাচ্ছে? ভূমি বরাবর নিতে যাচ্ছে। আর এই ভি সাইন আলফা বা উল্লম্ব বেগটা আমাকে কোন দিকে নিতে যাচ্ছে? কোন দিকে নিতে যাচ্ছে? কোন দিকে? অপর পাড়ে নিতে যাচ্ছে। এই ভি সাইন আলফাটা ঠিক এইদিকে কাজ করতেছে না, অপর পাড়ের দিকে। সো আমরা বলতে পারি সুন্দর মতো ভি সাইন আলফাটা আমাকে কোন পাড়ে নিতে যাচ্ছে? ও অপর পাড়ের দিকে নিতে চায়, অপর পাড়ের দিকে নিতে চায়, নিতে চায়। এখন মনে করেন আমার কাছে এই ভি সাইন আলফাটা নাই, নাই এটা নাই, তাহলে আপনি বুঝবেন ব্যাপারটা নাই। তাহলে আমার কাছে শুধু কে আছে? ইউ প্লাস ভি কস আলফা। ও আমাকে শুধু কোন দিকে টেনে নিয়ে চলে যাবে? এইদিকে টেনে নিয়ে চলে যাবে।
কেন শুধু এদিকে টেনে নিয়ে চলে যাবে? ওই যে আমার কোনো উলম্ব উপাংশ নাই, তাহলে আমি অপর পারে যেতে পারবো না। সো বেগ আমাকে কোন দিকে টেনে নিয়ে চলে যাবে? সামনের দিকে। তাহলে বোঝা গেল আমাকে অপর পারে নিয়ে যাওয়ার জন্য কে হেল্প করতেছে? এই ভি সাইন আলফাটা হেল্প করতেছে। অপর পারে নিয়ে যাওয়ার জন্য আমাকে কে হেল্প করতেছে? ভি সাইন আলফা হেল্প করতেছে। তাহলে আমি সুন্দর মতো লিখতে পারি যে অপর পাড়ের দিকে বেগ, অপর পাড়ের দিকে বেগ, অপর পাড়ের দিকে বেগ, বেগ কি? ভিসেন আলফা। কারণ এটাই আমাকে কোন পাড়ের দিকে নিয়ে যেতে যাচ্ছে? অপর পাড়ের দিকে নিয়ে যেতে যাচ্ছে। সো অপর পাড়ের দিকের বেগ কি? ভিসেন আলফা। অপর পাড়ের দিকের বেগ কি? ভিসেন আলফা। এই যে দেখেন অপর পাড়ের দিকে, এই যে পাড়ের দিকে একদম বরাবর সোজা বেগ এটা। অপর পাড়ের দূরত্ব কত? অপর পাড়ের দূরত্ব কত? ডি। অপর পাড়ের দূরত্ব কত? ডি। তাহলে লিখলাম অপর পাড়ের দূরত্ব, অপর পাড়ের দূরত্ব ডি, ডি। যদি আমার অপর পাড়ে যেতে টি সময় লাগে, আমরা সুন্দর মতো আবারও সূত্র লিখতে পারি এস ইকুয়াল টু ভিটি, এস ইকুয়াল টু ভিটি, এস ইকুয়াল টু ভিটি। এস এর জায়গায় কি বসাবো? দূরত্ব কত? ডি। এবার অপর পাড়ের দিকে যাওয়ার বেগ কত? অপর পাড়ের দিকে যাওয়ার বেগ কত? ভি সাইন আলফা ইনটু টি। তাহলে টি ইকুয়াল টু কি আসবে? ডি বাই ভি সাইন আলফা। এটাকে আমরা বলি, এটাকে আমরা বলি যে কোনো কোণে, যে কোনো কোণে নৌকা ছাড়লে, নৌকা ছাড়লে অপর পাড়ে যেতে সময়, অপর পাড়ে যেতে সময়। অর্থাৎ এটা যে কোনো ক্ষেত্রে বের করা যাবে। যে কোনো কোনো নৌকা ছাড়লে অপর পাড়ে যেতে সময়, যেতে সময়, এটা সব জায়গায় লাগবে। টি ইজ ইকুয়ালস টু ডি বাই ভি সাইন আলফা। টি কি? যতক্ষণ সময় লাগছে ডি নদীর প্রস্থ। ভি কি? ভি কি? ভি হচ্ছে নৌকার বেগ। আলফা কি? ওই যে মধ্যবর্তী কোণ, যত কোণে নৌকা ছাড়ছি। তো যে কোনো কোণে যখন আমরা নৌকাটা ছাড়বো, যে কোনো কোণে ছাড়বো, যে কোনো কোণে ইচ্ছা, এমনে 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 যে কোনো কোণে ছাড়ি, আমি সবসময় এই সূত্রটা ইউজ করতে পারবো। অর্থাৎ এটা সব ক্ষেত্রে ইউজ করা যায় এই টাইমের সূত্রটা। কিন্তু দেখেন তো, এই টাইমের সূত্রটা সব ক্ষেত্রে ইউজ করা যায় না। আমি পাশে লিখে রাখছি সরাসরি নদী পার করতে সময়ের সূত্র এটা। শুধু সরাসরি নদী পার হইলে এটা সময়ের সূত্র। তাহলে এটা সব ক্ষেত্রে ইউজ করা যায় না, এটা এটা সব ক্ষেত্রে ইউজ করা যায় না। কিন্তু এই সূত্রটা আমাদের সব ক্ষেত্রে ইউজ করা যাবে। অর্থাৎ যে কোনো কোণে যদি আমি নৌকা ছাড়ি, তাহলে অপর পাড়ে যেতে যে সময় লাগবে সেটার সূত্র হচ্ছে এটা। এবং এই সূত্রটা আপনাকে বেশি মুখস্থ রাখতে হবে, সব জায়গায় এটা আসবে, খুব বেশি আসবে এটা। টি ইজ ইকুয়ালস টু ডি বাই ভি সাইন আলফা, টি ইজ ইকুয়ালস টু ডি বাই ভি সাইন আলফা। তাহলে আমরা কি বের করতে চাচ্ছি? আমরা বের করতে চাচ্ছি সর্বনিম্ন সময়ে নদী পার করব। সর্বনিম্ন সময়ে নদী পার করলে, পার করলে কত কোণে নৌকা ছাড়তে হবে? 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 সর্বনিম্ন সময় নদী পার করলে কত কোণে নৌকাটা ছাড়বো? এখন দেখেন তো, এই সূত্র থেকে আমরা লিখতে পারি না যে সূত্রটা হচ্ছে টি ইজ ইকুয়ালস টু ডি বাই ভি সাইন আলফা। টাইমের সাথে অর্থাৎ সময়ের সাথে, এই যে সময়ের সাথে কত কোণে নৌকা ছাড়তে হবে কার সম্পর্ক রাখবে? কোণের সম্পর্ক রাখবে। টাইমের সাথে কোণের সম্পর্কটা আমরা দেখতে পাচ্ছি টি ইজ ইকুয়ালস টু এই যে ব্যস্তানুপাতিক। কি দেখতে পাচ্ছি আমরা? কি দেখতে পাচ্ছি? ব্যস্তানুপাতিক। টাইমের সাথে কোণের সম্পর্কটা কি? সাইন আলফার ব্যস্তানুপাতিক। তো আমরা সুন্দর মতো লিখতে পারি যে সময় সর্বনিম্ন হলে, ব্যস্তানুপাতিক না, সময় সর্বনিম্ন হতে হলে, হতে হলে, সময় সর্বনিম্ন হতে হলে তাহলে এটা সবচেয়ে কম হইতে হবে। এখন এই সাইন আলফা কি? ব্যস্তানুপাতিক। তাহলে ইতে কম হইতে হলে একে কি হইতে হবে? বেশি। ব্যস্তানুপাতিক। এ কম হইতে হলে একে কি হইতে হবে? বেশি। তাহলে এ সর্বনিম্ন হবে, সর্বনিম্ন। তাহলে একে কি হইতে হবে তখন? সর্বোচ্চ। তো সময় সর্বনিম্ন হইতে হইলে সাইন আলফা সর্বোচ্চ হতে হবে। সাইন আলফা কি হইতে হবে? সর্বোচ্চ হতে হবে। এটা ভালো করে মাথায় রাখতে হবে যে সময় সর্বনিম্ন হইতে হইলে সাইন আলফা সর্বোচ্চ হতে হবে। সাইন আলফার সর্বোচ্চ মান কত? আর সবাই জানি সাইন আলফার সর্বোচ্চ মান হচ্ছে 1। এই জায়গা থেকে আমরা আলফার মান বের করতে পারি কত ডিগ্রি? 90 ডিগ্রি। সুতরাং 90 ডিগ্রি কোণে ছাড়া হলে, কোণে নৌকা ছাড়লে, নৌকা ছাড়লে সরা সর্বনিম্ন সময় লাগবে, সর্বনিম্ন সময় লাগবে, সর্বনিম্ন সময় লাগবে। এটা হচ্ছে আমাদের সূত্র এবং এটা হচ্ছে আমাদের অ্যান্সার যে কত কোণে নৌকা ছাড়লে, কত কোণে নৌকা ছাড়লে সর্বনিম্ন সময় নদী পার হবো না, কত কোণে নৌকা ছাড়লে, এবং সেই কোণটার মান হবে কত ডিগ্রি? সেই কোণটার মান হবে কত ডিগ্রি? 90 ডিগ্রি। সেই কোণটার নাম হবে কত ডিগ্রি? 90 ডিগ্রি। আসুন তো একটু চিত্র এঁকে বুঝি ব্যাপারটা কি।
এই যে আমাদের নদী আছে, আমাদের স্রোত তো সবসময় এভাবে পড়ে থাকবে, এই যে ইউ। আমি কিভাবে কিভাবে নৌকা ছাড়লে সর্বনিম্ন সময় যেতে পারি 90 ডিগ্রি কোণে। সো এই যে আমার নৌকার বেগ হবে এই বরাবর, বেগ হবে ভি হবে এই বরাবর। তাহলে এই ইউ আর ভি এর মধ্যবর্তী কোণ আলফাটা কত ডিগ্রি হইতে পারতেছে? আলফাটা কত ডিগ্রি হইতে পারতেছে? 90 ডিগ্রি হইতে পারতেছে। তাহলে আসেন তো, আলফা যদি 90 ডিগ্রি হয়, এবার আমার সময়টা কি লাগবে সর্বনিম্ন? আমরা জানি এই ক্ষেত্রে সময় কি লাগবে, এই কাহিনীর ক্ষেত্রে এই কাহিনীর ক্ষেত্রে সর্বনিম্ন সময় লাগবে, সর্বনিম্ন সময়, সর্বনিম্ন সময়, সময় কম লাগবে। আচ্ছা, কিন্তু একটু চিন্তা করেন তো, আমরা একটা কথা বলছিলাম মনে আছে, আমি যদি নৌকা এই বরাবর ছাড়ি, আমি কি সোজা এই পাশে যাইতে পারবো? আমি যদি নৌকা এই বরাবর ছাড়ি, আমি কি সোজা এই পাশে যাইতে পারবো? নো। আমি এই পাশে যাওয়ার সময় স্রোত এসে ধাক্কা মারবে আমায়, এই যে এই দিক হয়ে যাব। আমার সোজা ছাড়বো, আমি সোজা অপর পাড়ে যাইতে পারবো না। কার জন্য? এই স্রোতের জন্য। ও আমাকে এই পাশ থেকে এসে ধাক্কাবে, ধাক্কাইলে আমি বেঁকা হয়ে এই পাশ দিয়ে অপর পাড়ে যাব। তাহলে এবার এবার কিন্তু নৌকাটা পার হবে এই বরাবর, তাহলে ওর লব্ধি কিন্তু এবার এই বরাবর। তাহলে এবার কি আমার ও সরাসরি নদী পার হবে? না, সর্বনিম্ন সময়ের ক্ষেত্রে সরাসরি নদী পার হয় না, সরাসরি নদী পার হয় না, হয় না। তার মানে বুঝে গেল, সর্বনিম্ন সময় যখন হবে তখন আবার দূরত্ব সর্বনিম্ন হবে না, আবার দূরত্ব যখন সর্বনিম্ন হবে তখন সময় সর্বনিম্ন হবে না। যখন সর্বনিম্ন সময় হবে তখন দূরত্বটা সর্বনিম্ন না, কারণ আমি এই পথে যাচ্ছি, আমি এই পথে যাচ্ছি। তাহলে এবার দূরত্বটা কি না? সর্বনিম্ন না। আবার যখন সর্বনিম্ন দূরত্বের কাহিনী দেখছিলাম যে সোজা পার হব, তাহলে আমাকে বাঁকা করে নৌকা ছাড়তে হবে, তখন আবার সময় কি হবে না? সর্বনিম্ন হবে, কারণ সময় সর্বনিম্ন হওয়ার জন্য আলফা কত ডিগ্রি হইতে হয়? আলফা কত ডিগ্রি হইতে হয়? 90 ডিগ্রি হইতে হয়। আলফা কত ডিগ্রি হইতে হয়? 90 ডিগ্রি। তাহলে আমরা একটু লিখি, সর্বনিম্ন সময়ের মান কত হবে? সর্বনিম্ন সময়ের মান টি মিনিমাম লিখবো। আমরা সূত্র জানি ডি বাই ভি সাইন আলফা। আলফা কত ডিগ্রি হইতে হবে সর্বনিম্ন সময় হইতে হইলে? 90। তাহলে টি মিনিমাম বা সর্বনিম্ন সময় সূত্র কি? ডি বাই ভি। না না, সর্বনিম্ন সময় সূত্র। আমরা বেসিক সূত্রটা মনে রাখবো, টি ইজ ইকুয়ালস টু ডি বাই ভি সাইন আলফা। টি ইজ ইকুয়ালস টু ডি বাই ভি সাইন আলফা। আলফার মান কত ডিগ্রি? 90 ডিগ্রি। সুন্দর মতো বসাই দিব, টি মিনিমাম বা সর্বনিম্ন সময় বের হয়ে যাবে। সর্বনিম্ন সময় কি হয়ে যাবে? বের হয়ে যাবে। বলেন, কার কোনো সমস্যা আছে কিনা? কারো কোনো সমস্যা আছে কিনা একটু তাড়াতাড়ি বলবো, একটু তাড়াতাড়ি। অর্থাৎ আমাদের কেস আসলেই দুইটা, একটা সর্বনিম্ন দূরত্বের কেস, ওইটার ক্ষেত্রে আপনি শুধু ওর সূত্রগুলো মাথায় রাখবেন, সর্বনিম্ন দূরত্বের সূত্রগুলো। আর সর্বনিম্ন সময়ের ক্ষেত্রে আলাদা কেস, আলফার মান কত ডিগ্রি হতে হবে? 90 ডিগ্রি, আলাদা। আর দূরত্ব সর্বনিম্ন দূরত্ব যখন হয় তখন কিন্তু আলফার মানের জন্য আলাদা শর্টকাটও দিছিলাম, কজ ইনভার্স মাইনাস স্রোত বাই নৌকা। ঠিক আছে, ওগুলা মাথা রাখবেন এই জায়গায়। সর্বনিম্ন সময়ে সর্বনিম্ন সময়ে সব ক্ষেত্রেই আলফার মান কত হইতে হবে? 90 ডিগ্রি হইতে হবে। বলেন, কার কার সমস্যা আছে একটু 1 মিনিটের মধ্যে বলে ফেলেন দ্রুত।